ব্যোমকেশ বক্সী কার প্রিয় নয় বলুন তো? ব্যোমকেশ বক্সী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় গোয়েন্দা চরিত্র। আজকে আমাদের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ কাহিনী পথের কাঁটা। পথের কাঁটার প্রেক্ষাপট হল বিংশ শতাব্দীর শুরুর দিকে কলকাতা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম ৩০শে মার্চ ১৮৯৯ আর মৃত্যু ২২শে সেপ্টেম্বর ১৯৭০ সাল। ব্যোমকেশকে নিয়ে তিনি গল্প এবং উপন্যাস মিলিয়ে ৩২টি কাহিনী রচনা করেন। পথের কাঁটা প্রথম প্রকাশিত হয় ১৯৩২ সালে। তিনি একের পর এক সত্যান্বেষী ব্যোমকেশকে নিয়ে তো লিখেছেনই, সাথে ঐতিহাসিক গল্প, ছোট গল্প নিয়েও তিনি অনেক লেখাপড়া করেছেন। পথের কাঁটা গল্পে প্রথম ব্যোমকেশের আবির্ভাব হয়, কিন্তু পাঠকদের সুবিধার জন্য তিনি সত্যান্বেষীকেই ব্যোমকেশের প্রথম গল্প হিসেবে ধরা হয়। ভাষ্য পাঠে আমি রচনা, গল্প পাঠে আশুবাবুর চরিত্রে সুতনু, প্রফুল্ল রায়ের চরিত্রে অগ্নিশ, অজিত বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় কৌস্তব আর ব্যোমকেশ বক্সীর ভূমিকায় অভিক। শব্দগ্রহণ ও আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। আর শুরু হচ্ছে আমাদের আজকে সবার প্রিয় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী পথের কাঁটা। ব্যোমকেশ খবরের কাগজখানা সযত্নে পাঠ করে টেবিলের একপাশে রেখে দিল। তারপর চেয়ারে হেলান দিয়ে বসে অন্যমনস্কভাবে বাইরের দিকে তাকিয়ে রইল। বাইরে কুয়াশামুক্ত ফাল্গুনের আকাশে সকালবেলার আলো ঝলমল করছে। বাড়ির তেতলা ঘরকটা নিয়ে আমাদের বাসা। বসবাস ঘরটি জানলার সামনে শহর ও আকাশের একাংশ দেখা যায়। নিচে ঘুমভাঙা শহরের কার্যকলাপ আরম্ভ হয়েছে। হ্যারিসন রোডের ওপর গাড়ি, মোটর, ট্রামের ছোটাছুটি ও ব্যস্ততার কোনো অন্ত নেই। আকাশেও এই চাঞ্চল্যের খানিকটা প্রতিফলিত হয়েছে। চড়াই পাখিগুলো আবশ্যক কিচিমিচি করতে করতে আকাশে উড়ে বেড়াচ্ছে। তাদের অনেক ওপর দিয়ে একঝাঁক পায়রা কলকাতা শহরটিকে নিচে ফেলে যেন সূর্যের দিকে এগিয়ে যাচ্ছে। বেলা প্রায় ৮টা। সকালের চা ও জলখাবার শেষ করে আমরা দুজন অলসভাবে খবরের কাগজ থেকে বিশেষ কিছু খবর পড়ছিলাম। ব্যোমকেশ জানলার দিকে চোখ ফিরিয়ে বলল, কিছুদিন থেকে কাগজে একটা মজার বিজ্ঞাপন বেরোচ্ছে, লক্ষ্য করেছো? আমি বললাম, না, বিজ্ঞাপন আমি পড়ি না। অবাক হয়ে ব্যোমকেশ বলল, বিজ্ঞাপন পড়ো না? তবে পড়ো কি? খবরের কাগজে সবাই যা পড়ে আমিও তাই পড়ি, খবর। ও, অর্থাৎ মাঞ্চুরিয়ায় কার আঙুল কেটে গিয়ে রক্তপাত হয়েছে আর ব্রাজিলে কার একসঙ্গে 3টে ছেলে হয়েছে, এই পড়ো, তাই তো? ওসব পড়ে লাভ কি? সত্যিকারের খাঁটি খবর যদি পেতে চাও তাহলে বিজ্ঞাপন পড়ো। ব্যোমকেশ অদ্ভুত লোক, কিন্তু সে পরিচয় ক্রমশ প্রকাশ পাবে। বাইরে থেকে তাকে দেখে, তার কথা শুনে একবারও মনে হয় না যে তার মধ্যে এক অসামান্য প্রতিভা আছে। কিন্তু তাকে খোঁচা দিলে, প্রতিবাদ করে একটু উত্তেজিত করতে পারলে ভেতরকার মানুষটি কচ্ছপের মতো বেরিয়ে আসে। সে স্বভাবত স্বল্পভাষী, কিন্তু ব্যঙ্গ বিদ্রূপ করে একবার তাকে চটিয়ে দিতে পারলে ধারালো ছুরির মতো তার শান দেওয়া ঝকঝকে বুদ্ধি সংকোচ ও সংযমের পর্দা ছিঁড়ে বেরিয়ে আসে। তখন তার কথাবার্তা সত্যি শোনার মতো। আমি খোঁচা দেওয়ার লোভ সামলাতে পারলাম না। বললাম, ও তাই নাকি? কিন্তু খবরের কাগজওয়ালা তাহলে ভারী শয়তান। সমস্ত কাগজখানা বিজ্ঞাপন ভরে না দিয়ে কতগুলি বাজে খবর ছাপিয়ে পাতা নষ্ট করে। ব্যোমকেশ দৃষ্টি প্রখর করে উঠল। সে বলল, বটে, তবে তাদের দোষ নেই। তোমার মতো লোকের চিত্ত বিনোদন না করতে পারলে বেচারাদের কাগজ বিক্রি হয় না, তাই বাধ্য হয়ে ওইসব খবর সৃষ্টি করতে হয়। আসল কাজের খবর থাকে কিন্তু বিজ্ঞাপনে। দেশের কোথায় কি হচ্ছে, কে কি ফিকির বার করে দিন দুপুরে ডাকাতি করছে,
কে চোরাই মাল পাচার করার নতুন ফন্দি আঁটছে, এই সব দরকারি খবর যদি পেতে চাও তো বিজ্ঞাপন পড়তে হবে। রয়টার টেলিগ্রামে ওসব পাবে না। তা পাওয়া যায় না বটে, কিন্তু থাক, এবার থেকে না হয় বিজ্ঞাপনই পড়ব। কিন্তু তোমার মজার বিজ্ঞাপনটা কি শুনি? ব্যোমকেশ কাগজখানা আমার দিকে ছুঁড়ে দিয়ে বলল, পড়ে দেখো, দাগ দিয়ে রেখেছি। পাতা উল্টাতে উল্টাতে এক কোণে একটা খুব ছোট 3 লাইনের বিজ্ঞাপন দেখতে পেলাম। লাল পেন্সিল দিয়ে দাগ দেওয়া ছিল বলেই চোখে পড়ল, না হলে খুঁজবার কিন্তু বেশ বেগ পেতে হতো। যদি কেহ পথের কাঁটা দূর করিতে চান, শনিবার সন্ধ্যা 5:30টার সময় হোয়াইটওয়ে লেডলর দোকানের দক্ষিণ পশ্চিম কোণে ল্যাম্পপোস্টে হাত রাখিয়া দাঁড়াইয়া থাকিবেন। 2-3 বার পড়েও বিজ্ঞাপনের মাথামুন্ডে কিছুই বুঝতে পারলাম না। বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, ল্যাম্পপোস্টে হাত রেখে মোড়ের মাথায় দাঁড়াইলেই পথের কাঁটা দূর হয়ে যাবে? এ কেমন বিজ্ঞাপন? এর তো কোনো মানেই নেই। আর পথের কাঁটাই বা কি বস্তু? সেটা এখনো আবিষ্কার করতে পারিনি। বিজ্ঞাপনটা 3 মাস ধরে ফি শুক্রবার বার হচ্ছে। পুরোনো কাগজ ঘাঁটলেই দেখতে পাবে। কিন্তু এই বিজ্ঞাপনের সার্থকতা কি? কোনো একটা উদ্দেশ্য নিয়ে তো লোকের বিজ্ঞাপন দেওয়া থাকে, এর তো কোনো মানেই নেই। আপাতত কোনো উদ্দেশ্য দৃষ্টিগোচর হচ্ছে না বটে, কিন্তু তাই বলে উদ্দেশ্য নেই সেটা বলা চলে না। অকারণে কেউ গাঁটের কড়ি খরচা করে বিজ্ঞাপন দেয় না। লেখাটা পড়লে একটা জিনিস সর্বাগ্রে দৃষ্টি আকর্ষণ করে। কি? যে ব্যক্তি বিজ্ঞাপন দিয়েছে তার আত্মগোপন করার চেষ্টা। প্রথমত দেখো, বিজ্ঞাপনে কোনো নাম নেই। অনেক সময় বিজ্ঞাপনে নাম থাকে না বটে, কিন্তু খবরের কাগজে অফিসে খোঁজ নিলে নাম ধাম সব জানতে পারা যায়। সেরকম বিজ্ঞাপনে বক্স নম্বর দেওয়া থাকে, এতে তা নেই। তারপর দেখো, যে লোক বিজ্ঞাপন দেয় সে জনসাধারণের সঙ্গে কোনো একটা কারবার চালাতে যায়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু মজা এই যে এ লোকটি নিজে অদৃশ্য থেকে কারবার চালাতে চায়। বুঝতে পারলাম না। আচ্ছা, বুঝিয়ে বলছি, শোনো। যিনি এই বিজ্ঞাপন দিচ্ছেন তিনি জনসাধারণকে ডেকে বলছেন, ও হে, তোমরা যদি পথের কাঁটা দূর করতে চাও তো অমুক সময় অমুক স্থানে দাঁড়িয়ে থেকো, এমন ভাবে দাঁড়িয়ে থেকো যাতে আমি তোমাকে চিনতে পারি। পথের কাঁটা কি পদার্থ সে তর্ক এখন করার দরকার নেই, কিন্তু মনে করো তুমি এই জিনিসটি চাও। তোমার কর্তব্য কি? নির্দিষ্ট স্থানে গিয়ে ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়ে থাকা। মনে করো তুমি যথাসময়ে সেখানে গিয়ে দাঁড়িয়ে রইলে। তারপর কি হলো? কি হলো? শনিবার বেলা 5:30টার সময় ওই জায়গায় কিরকম লোক সমাগম হয় সেটা বোধহয় তোমাকে বলে দিতে হবে না। এদিকে হোয়াইটওয়ে লেডল, ওদিকে নিউ মার্কেট, চারিদিকে গোটা 5-6 সিনেমা হাউস। তুমি ল্যাম্পপোস্ট ধরে আধ ঘন্টা দাঁড়িয়ে রইলে আর লোকের ঠেলা খেতে লাগলে, কিন্তু যে আশায় গিয়েছিলে তা হলো না। কেউ তোমার পথের কাঁটা উদ্ধার করবার মহাঔষধ নিয়ে হাজির হলো না। তুমি বিরক্ত হয়ে চলে এলে, ভাবলে ব্যাপারটা আগাগোড়াই ভুয়ো। তারপর হঠাৎ পকেটে হাত দিয়ে দেখলে একখানি চিঠি কে ভিড়ের মধ্যে তোমার পকেটে ফেলে দিয়ে গেছে। তারপর আর কি, চোরে কামারে দেখা হলো না, অথচ শীতকাঠি তৈরি হবার বন্দোবস্ত হয়ে গেল। বিজ্ঞাপনদাতার সঙ্গে তোমার লেনদেন সম্বন্ধ স্থাপিত হলো, অথচ তিনি কে, কিরকম চেহারা, তুমি কিছুই জানতে পারলে না। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, আচ্ছা, যদি তোমার যুক্তিধারাকে সত্যি বলেও মেনে নিই, তাহলে কি প্রমাণ হচ্ছে? এই প্রমাণ হয় যে পথের কাঁটার সওদাগরটি নিজেকে অত্যন্ত সংগোপনে রাখতে চান, এবং যিনি নিজের পরিচয় দিতে এত সংকুচিত তিনি বিনয়ী হতে পারেন, কিন্তু সাধু লোক কখনোই নন। আমি মাথা নেড়ে বললাম, এ তোমার অনুমান মাত্র, একে প্রমাণ বলতে পারি না। ব্যোমকেশ উঠে ঘরে পায়চারি করতে করতে বলল, আরে, অনুমানই তো আসল প্রমাণ। যাকে তোমরা প্রত্যক্ষ প্রমাণ বলে থাকো তাকে বিশ্লেষণ করলে কতকগুলো অনুমান বই আর কিছু তো থাকে না। আইনে যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে একটা প্রমাণ আছে, সেটা কি? অনুমান ছাড়া আর কিছুই নয়।
অথচ তারই জোরে কত লোক যাবজ্জীবন পুলি পোলাও চলে যাচ্ছে। আমি চুপ করে রইলাম, মন থেকে সায় দিতে পারলাম না। অনুমান যে প্রত্যক্ষ প্রমাণের সমকক্ষ, এ কথা সহজে মানিয়ে নেওয়া যায় না। অথচ ব্যোমকেশের যুক্তি খণ্ডন করাও কিন্তু কঠিন কাজ। সুতরাং নীরব থাকাই শ্রেয় বিবেচনা করলাম। জানতাম এই নীরবতাই সে আরো অসহিষ্ণু হয়ে পড়বে আর আরো জোরালো যুক্তি এনে হাজির করবে। হঠাৎ একটি চড়াই পাখি কুটো মুখে নিয়ে খোলা জানলার উপরে এসে বসল এবং ঘাড় ফিরিয়ে ফিরিয়ে উজ্জ্বল ছোট চোখে আমাদের দিকে পর্যবেক্ষণ করতে লাগলো। ব্যোমকেশ হঠাৎ দাঁড়িয়ে পড়ে আঙুল দেখিয়ে বলল, আচ্ছা, ওই পাখিটা কি চায় বলতে পারো? আমি চমকে উঠে বললাম, কি চায় আবার? ও বোধহয় বাসা তৈরি করার জন্য একটা জায়গা খুঁজছে। ঠিক জানো? কোনো সন্দেহ নেই? কোনো সন্দেহ নেই। দুই হাত পেছনে রেখে মৃদু হেসে ব্যোমকেশ বলল, কি করে বুঝলে? প্রমাণ কি? প্রমাণ আর কি, ওর মুখে কুটো। কুটো থাকলেই প্রমাণ হয় যে সে বাসা বাঁধতে চায়? দেখলাম ব্যোমকেশের ন্যায়ের প্যাঁচে পড়ে গেছি। বললাম, না, তবে অনুমান। পথে এসো অজিত। এতক্ষণ তবে দেয়ালা করছিলে কেন? না, দেওয়ালা করিনি। কিন্তু তুমি কি বলতে চাও, চড়াই পাখির সম্বন্ধে যে অনুমানটা খাটে, মানুষের বেলাতেও সেই একই অনুমান খাটে? কেন নয়? না, তুমি যদি কুটো মুখে একজনের জানলায় উঠে বসে থাকো, তাহলে কি প্রমাণ হবে যে তুমি বাসা বাঁধতে চাও? না, তাহলে প্রমাণ হবে যে আমি একটা বদ্ধ পাগল। সে প্রমাণের দরকার আছে কি? চটাতে পারবে না, কিন্তু কথাটা তোমায় মানতেই হবে। প্রত্যক্ষ প্রমাণ বরং অবিশ্বাস করা যেতে পারে, কিন্তু যুক্তিসঙ্গত অনুমান একেবারে অমোঘ। তার ভুল হবার জো নেই। আমারও জেদ চড়ে গেছিল। বললাম, কিন্তু তুমি ওই বিজ্ঞাপন সম্বন্ধে যা সব উদ্ভট অনুমান করলে, তা আমি বিশ্বাস করতে পারলাম না। সে তোমার মনের দুর্বলতা। বিশ্বাস করবার তো ক্ষমতা চাই। যা হোক, তোমার মতো লোকের পক্ষে প্রত্যক্ষ প্রমাণই ভালো। কাল শনিবার, বিকেলে কোনো কাজ নেই। কালই তোমায় বিশ্বাস করিয়ে দেব। কিভাবে? আমাদের সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। ব্যোমকেশ উৎকণ্ঠ হয়ে শুনে বলল, অপরিচিত ব্যক্তি, প্রৌঢ়, মোটা সোটা, নাদুস নুদুস বললেও অত্যুক্তি হবে না। হাতে লাঠি আছে। কে ইনি? নিশ্চয়ই আমাদের সাক্ষাৎ চান, কারণ তেতলায় আমরা ছাড়া তো আর কেউ থাকে না। বলে মুখ টিপে হাসল। বাইরের দরজায় কড়া নড়ে উঠল। ব্যোমকেশ ডেকে বলল, ভেতরে আসুন, দরজা খোলা আছে। দরজা ঠেলে একটি মধ্যবয়স্ক স্থূলকায় ভদ্রলোক প্রবেশ করলেন। তার হাতে একটি মলকা বেতের রূপার মুক্তযুক্ত লাঠি, গায়ে কালো আলপাকার গলাবন্ধ কোট, পরনে কোচানো খান, গৌরবর্ণ সুশ্রী, মুখে দাড়ি গোঁফ কামানো, মাথার সম্মুখ ভাগ টাক পড়ে পরিষ্কার হয়ে গেছে। তেতলা সিঁড়ি ভেঙে হাঁপিয়ে পড়েছেন, তাই ঘরে প্রবেশ করেই প্রথমটা কথা বলতে পারলেন না। পকেট থেকে রুমাল বার করে মুখ মুছতে লাগলেন। ব্যোমকেশ মৃদুস্বরে আমাকে শুনিয়ে বলল, অনুমান, অনুমান। আমি নীরবে তার এই শ্লেষ হজম করলাম, কারণ এক্ষেত্রে আগন্তুকের চেহারা সম্বন্ধে তার অনুমান যে বর্ণে বর্ণে মিলে গেছে তাতে কোনো সন্দেহ নেই। ভদ্রলোকটি কিছুটা দম নিয়ে জিজ্ঞাসা করলেন, ডিটেকটিভ ব্যোমকেশ বাবু কার নাম? মাথার উপরে পাখা চালিয়ে দিয়ে একখানা চেয়ার নির্দেশ করে ব্যোমকেশ বলল, বসুন। আমারই নাম ব্যোমকেশ বক্সী, কিন্তু ওই ডিটেকটিভ কথাটা আমি পছন্দ করি না। আমি একজন সত্যান্বেষী। যা হোক, আপনি বড় বিপন্ন হয়েছেন দেখছি। একটু জিরিয়ে ঠান্ডা হয়ে নিন, তারপরে আপনার গ্রামাফোন পিনের রহস্য শুনবো। ভদ্রলোকটি চেয়ারে বসে পড়ে ফ্যাল ফ্যাল করে ব্যোমকেশের মুখের পানে তাকিয়ে রইলেন। আমিও অবাক। এই প্রৌঢ় ভদ্রলোকটিকে দেখা মাত্র গ্রামাফোন পিন রহস্যের সঙ্গে কিভাবে যুক্ত করল তা এক্কেবারেই আমার মাথায় ঢুকল না। ব্যোমকেশের অদ্ভুত ক্ষমতার অনেক দৃষ্টান্ত দেখেছি, কিন্তু এটা যেন ভোজবাজির মতো ঠেকল।
ভদ্রলোক অতি কষ্টে আত্মসম্বরণ করে বললেন, আপনি মানে আপনি জানলেন কি করে? সহাস্যে ব্যোমকেশ বলল, ও কিছু না, অনুমান মাত্র। প্রথমত আপনি প্রৌঢ়, দ্বিতীয়ত আপনি সঙ্গতপন্ন, তৃতীয়ত আপনি সম্প্রতি ভীষণ বিপদে পড়েছেন, এবং শেষ কথা, আমার সাহায্য নিতে চান। সুতরাং এইখানে বলে রাখা ভালো, কিছুদিন থেকে এই কলিকাতা শহরে যে অদ্ভুত রহস্যময় ব্যাপার ঘটছিল এবং যাকে গ্রামাফোন পিন মিস্ট্রি নামে শহরের দেশি বিলেতি সংবাদপত্রগুলি বিরাট হুলস্থুল বাঁধিয়েছিল, তার ফলে কলিকাতাবাসী ও তার কৌতূহল, উত্তেজনা ও আতঙ্কর কোনো শেষ ছিল না। সংবাদপত্রে রোমাঞ্চকর ও ভয়ঙ্কর বিবরণ পড়ার পর চায়ের দোকানে জল্পনা, উত্তেজনা এক্কেবারে দড়িছেঁড়া হয়ে উঠেছিল এবং ঘর থেকে বেরোবার আগে প্রত্যেক বাঙালি গৃহস্তরেই গায়ে কাটা দিতে আরম্ভ করেছিল। এই মাস দেড়েক আগে সুখিয়া স্ট্রিট নিবাসী জয়হরি সান্যাল নামক জনৈক প্রৌঢ় ভদ্রলোক ভোরবেলা কনওয়ালি স্ট্রিট দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রাস্তা পার হয়ে যাবেন, সবে ফুটপাতে নেমেছেন, অমনি হঠাৎ মুখ থুবড়ে পড়ে গেলেন। সকালবেলা রাস্তায় লোকজনের অভাব ছিল না। সকলে মিলে তাকে ধরি ধরি করে তুলে আনার পর দেখল তার দেহে প্রাণ নেই। হঠাৎ কিসে মৃত্যু হলো অনুসন্ধান করতে গিয়ে চোখে পড়ল যে তার বুকের উপর এক বিন্দু রক্ত লেগে আছে, আর কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। পুলিশ অপমৃত্যু সন্দেহ করে লাশ হাসপাতালে পাঠিয়ে দিল। সেখানে পোস্টমর্টম করে ডাক্তার এক অদ্ভুত রিপোর্ট দিল। তিনি লিখলেন, মৃত্যুর কারণ হৃৎপিণ্ডের মধ্যে একটা গ্রামাফোন পিন বিধে আছে। কেমন করে এই পিন হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করল তার কৈফিয়তে বিশেষজ্ঞ অস্ত্রচিকিৎসক লিখলেন, বন্দুক অথবা ওই জাতীয় কোনো যন্ত্র থেকে এই পিন মৃতের সামনের দিক থেকে ছুঁড়ে বুকের চামড়া ও মাংস ভেদ করে হৃৎপিণ্ডে প্রবেশ করেছে এবং মৃত্যুও প্রায় সঙ্গে সঙ্গে হয়েছে। এই ঘটনা নিয়ে সংবাদপত্র বেশ একটু আন্দোলন হলো এবং মৃত ব্যক্তির একটি সংক্ষিপ্ত জীবন বর্ণনা বেরিয়ে পড়ল। এটা হত্যাকাণ্ড কিনা এবং তাই যদি হয় তাহলে কিভাবে এটা সংঘটিত হলো তা নিয়ে অনেক গবেষণা প্রকাশিত হলো। কিন্তু একটা কথা কেউ পরিষ্কার করে বলতে পারল না, এই হত্যার উদ্দেশ্য কি এবং যে হত্যা করেছে তার এতে কি স্বার্থ। সরকারের পুলিশ যে এই তদন্তের ভার গ্রহণ করেছেন তাও কাগজে বেরোলো। চায়ের দোকানে কাজীরা ফতেয়া দিলেন, এ কিছু না, লোকটা হার্টফেল করে মারা গেছেন। কিন্তু উপস্থিত ভালো সংবাদে দুর্ভিক্ষ ঘটায় কাগজওয়ালারা এক নতুন ফন্দি বার করল ও তিলকে তাল করে তুলল। এর দিনাষ্টেক পরে শহরের সকল সংবাদপত্রে 1.5 ইঞ্চি টাইপে যে সংবাদ বেরোলো তাতে কলকাতার ভদ্রবাঙালি সম্প্রদায় উত্তেজনায় খাড়া হয়ে উঠে বসলেন। চায়ের বৈঠকে ত্রিকালজ্ঞ ঋষিদের তৃতীয় নয়ন একেবারে বিস্ফারিত হয়ে খুলে গেল। এত প্রকারের গুজব, আন্দাজ ও জনশ্রুতি জন্মগ্রহণ করল যে বর্ষাকালে ব্যাঙের ছাতাও বোধ করি এত জন্মায় না। দৈনিক কালকেতু লিখিল, আবার গ্রামাফোন পিন, অদ্ভুত রোমাঞ্চকর রহস্য, কলিকাতার পথঘাট নিরাপদ নয়। কালকেতুর পাঠকগণ জানেন, কয়েকদিন পূর্বে জয়হরি সান্যাল পথ দিয়া যাইতে যাইতে হঠাৎ গড়িয়া গিয়া মৃত্যু মুখে পতিত হন। পরীক্ষায় তাহার হৃৎপিণ্ডে হইতে একটি গ্রামাফোন পিন বাহির হয় এবং ডাক্তার উহার মৃত্যুর কারণ বলিয়া নির্দেশ করেন। আমরা তক্ষুনি সন্দেহ করিয়াছিলাম যে উহা সাধারণ ব্যাপার নয়, উহার ভিতরে একটি ভীষণ ষড়যন্ত্র লুকায়িত আছে। আমাদের সেই সন্দেহ সত্যে পরিণত হইয়াছে। গতকাল অনুরূপ আর একটি লোমহর্ষণ ব্যাপার ঘটিয়াছে। কলিকাতার বিখ্যাত ধনী ব্যবসায়ী কৈলাসচন্দ্র মল্লিক কল্ল অপরাহ্নে প্রায় 5.5 কোটিকায় মোটরে চড়িয়া গড়ের মাঠের দিকে বেড়াইতে গিয়াছিলেন। রেড রোডের কাছে গিয়া তিনি মোটর থামাইয়া পদব্রজে বেরোইবার জন্য যেই গাড়ি হইতে অবতরণ করিয়া কিছু দূর গিয়াছেন, অমনি উহ শব্দ করিয়া মাটিতে লুটাইয়া পড়েন। তাহার শোফার ও রাস্তার অন্যান্য লোক মিলিয়া তাড়াতাড়ি তাহাকে আবার গাড়িতে তুলিল, কিন্তু তিনি আর তখন জীবিত নাই। এই আকস্মিক দুর্ঘটনায়
সকলেই হতবুদ্ধি হইয়া পড়িয়াছেন। কিন্তু সৌভাগ্যক্রমে অল্প কল্য মধ্যেই পুলিশ আসিয়া পড়িল। কৈলাসবাবুর গায়ে সিল্কের পাঞ্জাবি ছিল। পুলিশ তাহার বুকের কাছ থেকে এক বিন্দু রক্তের দাগ দেখিয়া অপঘাতে মৃত্যু সন্দেহ করিয়া তৎক্ষণাৎ লাশ হাসপাতালে পাঠাইয়া দেয়। সব ব্যবচ্ছেদকারী ডাক্তার রিপোর্ট প্রকাশ করেন, কৈলাসবাবুর হৃৎপিণ্ডে একটি গ্রামাফোন পিন আটকাইয়া আছে। এই পিন তাহার সূক্ষ্মদিক হইতে নিক্ষিপ্ত হইয়া হৃৎপিণ্ডে প্রবেশ করিয়াছিল। স্পষ্ট বোঝা যাইতেছে যে ইহা আকস্মিক দুর্ঘটনা নহে, একদল ক্রূরকর্মা নরঘাতক কলিকাতা শহরে আবির্ভূত হইয়াছে। ইহারা কে এবং কি উদ্দেশ্যে শহরে গণ্যমান্য ব্যক্তিগণকে খুন করিতে আরম্ভ করিয়াছে তাহা অনুমান করা কঠিন। সর্বাপেক্ষা আশ্চর্য ইহাদের হত্যা করিবার প্রণালী। কোথা হইতে কোন অস্ত্রের সাহায্যে ইহারা হত্যা করিয়াছে তাহা গভীর রহস্যের কারণ। কৈলাসবাবু অতিশয় হৃদয়বান অমায়িক প্রকৃতির লোক ছিলেন। তাহার সহিত কাহারও শত্রুতা থাকা সম্ভব বলিয়া মনে হয় না। মৃত্যুকালে তাহার বয়ক্রম মাত্র 48 বৎসর হইয়াছিল। কৈলাসবাবু বিপত্নিক ও অপুত্রক ছিলেন। তাহার একমাত্র কন্যাই তাহার সম্পত্তির উত্তরাধিকারিণী। আমরা কৈলাসবাবুর শোকস্তব্ধ কন্যা ও জামাতাকে আমাদের আন্তরিক সহানুভূতি জানাইতেছি। পুলিশ সজোরে তদন্ত চালাইতেছে। প্রকাশ্যে যে কৈলাসবাবুর সফর কালী সিংকে সন্দেহের উপর গ্রেপ্তার করা হইয়াছে। সুতরাং 2 হপ্তাহ ধরে খবরের কাগজে খুব হইচই চলল। পুলিশ সবেগে অনুসন্ধান চালাতে লাগলো এবং অনুসন্ধানের বেগে বোধ করি গলদঘর্ম হয়ে উঠেছিল। কিন্তু অপরাধী ধরা তো দূরের কথা, গ্রামাফোন পিনের জমাট রহস্য অন্ধকারের ভিতরে আলোকটুকু পর্যন্ত দেখতে পেল না। 15 দিনের মাথায় আবার গ্রামাফোন পিন দেখা দিল। এবার তার শিকার সুবর্ণ বণিক সম্প্রদায়ের একজন ঘনাট্য মহাজন, নাম কৃষ্ণদয়াল লাহা। ধর্মতলা ও ওয়েলিংটন স্ট্রিটের চৌমাথা পার করতে গিয়ে ইনি ভূতিত হলেন, আর উঠলেন না। সংবাদপত্র যে রই রই আরম্ভ হলো তাহা বর্ণনার অতীত। পুলিশের অক্ষমতা সম্বন্ধেও সম্পাদকীয় মন্তব্য তীব্র ও নিষ্ঠুর হয়ে উঠল। কলকাতার অধিবাসীগণের বুকের উপর ভূতের ভয়ের মতো একটি বিভীষিকা চেপে বসল। বৈঠকখানা, চায়ের দোকান, রেস্তোরাঁ ও ড্রয়িং রুমে অন্য সকল প্রকার আলোচনা একেবারে বন্ধ হয়ে রইল। তারপর দ্রুত অনুক্রমে আরও 2টি অনুরূপ খুন হয়ে গেল। কলকাতা শহর বিহ্বল প্রেক্ষাঘাতের মতো অসহায় পড়ে রইল। এই অচিন্তনীয় বিপর্যয়ে কি করবে, কেমন করে আত্মরক্ষা করবে, কিছুই যেন ভেবে পেল না। বলা বাহুল্য, ব্যোমকেশ এই ব্যাপারে গভীরভাবে আকৃষ্ট হয়েছিল। চোর ধরা তার পেশা এবং এই কাজে সে বেশ একটু নাম করেছে। ডিটেকটিভ শব্দটির প্রতি তার যতই বিরাগ থাক, বস্তুত সে যে একজন বেসরকারি ডিটেকটিভ আর কিছু না, তা সে মনে মনে ভালো রকমই জানত। তাই এই অভিনব হত্যাকাণ্ডে তার সমস্ত মানসিক শক্তিকে উদ্দীপ্ত করে তুলেছিল। ইতিমধ্যে বিভিন্ন অকুস্থানগুলি আমরা দুজনে মিলে দেখে এসেছিলাম। এর ফলে ব্যোমকেশ কোনো নতুন জ্ঞান লাভ করেছিল কিনা জানি না, করলেও করে থাকতে পারে, কিন্তু আমায় কিছু বলেনি। কিন্তু গ্রামাফোন পিনের সম্বন্ধে যেখানে যেটুকু সংবাদ পেত তা সযত্নে নোটবুকে টুকে রাখত। বোধহয় তার মনে মনে ভরসা ছিল যে একদিন এই রহস্যের একটি তদন্ত তার হাতে এসে পড়বে। আর আজ যখন সত্যি সত্যি সূত্রটি তার হাতে এসে পৌঁছালো, তখন দেখলাম বাইরে শান্ত সংযত ভাব যতই থাকুক, ভিতরে ভিতরে সে ভয়ানক উত্তেজিত ও অধীর হয়ে পড়েছে। ভদ্রলোকটি বললেন, আপনার নাম শুনে এসেছিলাম, দেখছি ঠকিনি। গোড়াতেই যে আশ্চর্য ক্ষমতার পরিচয় দিলেন, তাতে সত্যি ভরসা হচ্ছে মশাই। আপনি আমাকে উদ্ধার করতে পারবেন। এ পুলিশের দ্বারা কিচ্ছু হবে না, তাদের কাছে আমি যাইও নি মশাই। দেখুন না, চোখের সামনে দিনে দুপুরে 5-5টা খুন হয়ে গেল। পুলিশ কিচ্ছু করতে পারলে কি? আমি নিজেও তো প্রায় গিয়েছিলাম, আর একটু হলেই। উরি বাবা! তার কণ্ঠস্বর কাঁপতে কাঁপতে থেমে গেল।
কপালে ঘামের রেখা দেখা দিল। ব্যোমকেশ সান্ত্বনার স্বরে বলল, আপনি বিচলিত হবেন না। পুলিশে না গিয়ে যে আমার কাছে এসেছেন ভালোই করেছেন। এ ব্যাপারে কিনারা যদি কেউ করতে পারে তো সে পুলিশ নয়। আমাকে গোড়া থেকে সমস্ত কথা খুলে বলুন। অদরকারি বলে কোনো কথা বাদ দেবেন না। আমার কাছে অদরকারি বলে কিছু নেই। ভদ্রলোক নিজেকে সামলে নিয়ে বলতে আরম্ভ করলেন, আমার নাম শ্রী আশুতোষ মিত্র। কাছেই এই নেবুতলায় আমি থাকি। আমার ওই 18 বছর বয়স থেকে সারা জীবনই ব্যবসা উপলক্ষে অনেক এদিক ওদিক ঘুরে বেরিয়েছি। সেজন্যে বিয়ে থা করার অবকাশ পাই। তাছাড়া এই ছেলে পিলে নেন্ডি গেন্ডি আমি ভালোবাসি না। তাই সত্যি বলতে কোনোদিন বিয়ে করবার ইচ্ছাও হয়নি। আমি মশাই গোছালো লোক, একলা থাকতেই ভালোবাসি। তবে বয়স কিন্তু আমার নেহাত কম হয়নি। এই আসছে মাঘে পুরো 51 বছর পূরণ হবে। প্রায় বছর 2 হলো আপাতত কাজকর্ম থেকে অবসর নিয়েছি। আর সারা জীবনের যা উপার্জন, মানে ওই 1,00,000 টাকা, তা ব্যাংকে জমা আছে। তারই সুদে আমার বেশ চলে যায়। বাড়ি ভাড়াও দিতে হয় না, কারণ বাড়িখানা নিজের। আর সাথে ওই সামান্য গান বাজনার শখ আছে। তাই নিয়েই বেশ নির্ঝঞ্ঝাটে দিনগুলো কেটে যাচ্ছিল। আত্মীয় বলতে বড় কেউ নেই, তাই ওসব হাঙ্গামাও পোহাতে হয়। শুধু এক লক্ষ্মী ছাড়া বকাটে ভাইপো আছে। সে মাঝে মাঝে টাকার জন্য জ্বালাতন করতে আসতো, কিন্তু সে ছোড়া একেবারে বেহেড মাতাল আর জুয়ারি। ওরকম লোক আমি একদম বরদাস্ত করতে পারি না মশাই। তাই তাকে আর বাড়িতে ঢুকতেও দিই না। ব্যোমকেশ প্রশ্ন করল। ভাইপোটি কোথায় থাকেন? আশুবাবু বেশ পরিতৃপ্তির সাথে বললেন, আপাতত শ্রীঘরে। শুনেছি রাস্তায় মাতলামি করার জন্য এবং পুলিশের সঙ্গে মারামারি করার অপরাধে 2 মাস জেল হয়েছে। তারপর বলে যান। বিনোদ ছোড়া, মানে আমার গুণধর ভাইপো, সে জেলে যাবার পর কদিন বেশ আরামে দিন কাটছিল না। কোনো হাঙ্গামা ছিল না। আর বন্ধু বান্ধব আমার বিশেষ কেউ নেই। আর জেনে শুনেও কোনোদিন কারোর অনিষ্ট করি। সুতরাং আমার যে শত্রু আছে এ কথা আমি ভাবতেও পারি না। কিন্তু হঠাৎ কাল বিনা মেঘে বজ্রাঘাত হলো। এমন ব্যাপার যে ঘটতে পারে এ আমার কল্পনার অতীত। গ্রামাফোন পিন রহস্যের কথা কাগজে পড়েছি বটে, কিন্তু ও আমার বিশ্বাস হতো না। ভাবতাম সব গাঁজাখুরি। কিন্তু সে ভুল আমার ভেঙে গেছে। কাল সন্ধেবেলা আমি অভ্যাস মতো বেড়াতে বেরিয়েছিলাম। রোজই যাই। ওই জোড়াসাঁকোর দিকে একটা গান বাজনার মজলিস আছে। সেখানে সন্ধেটা কাটিয়ে ওই 9টা সাড়ে 9টার সময় বাড়ি ফিরে আসি। সাধারণত হেঁটেই যাতায়াত করি, কারণ আমার যে বয়স তাতে নিয়মিত একটু হাঁটলে শরীর বেশ ভালোই থাকে। তো কাল রাত্রেও আমি বাড়ি ফিরছি। আমার স্ট্রিট আর হ্যারিসন রোডের চৌমাথার ঘড়িতে তখন ওই ঠিক 9:15 বাজে। রাস্তায় তখনও গাড়ি মোটরের খুব ভিড়। আমি কিছুক্ষণ ফুটপাতে দাঁড়িয়ে রইল। 2টো ট্রাম পাস করে গেল। এরপর একটু ফাঁক দেখে আমি চৌমাথা পার হতে গেলাম। রাস্তার মাঝামাঝি যখন পৌঁছেছি তখন হঠাৎ বুকে একটা ভীষণ ধাক্কা লাগলো। সঙ্গে সঙ্গে বুকের চামড়ার ওপর কাঁটা ফোটার মতো একটা ব্যথা অনুভব করলাম। মনে হলো আমার বুক পকেটের ঘড়ির ওপর কে যেন এর প্রকাণ্ড ঘুষি মারলে। উল্টে প্রায় পড়েই যাচ্ছিলাম, কিন্তু কোনো রকমে সামলে নিয়ে গাড়ি ঘোড়া বাঁচিয়ে সামনের ফুটপাতে উঠে পড়লাম। মাথাটা যেন গুলিয়ে গিয়েছিল,
কেমন করে ধাক্কা লাগলো কিছুই ধারণা করতে পারলাম না। এরপর পকেট থেকে ঘড়িটা বার করতে গিয়ে দেখি ঘড়ি বার হচ্ছে না, সে আটকে যাচ্ছে। তারপর সাবধানে পকেটের কাপড় সরিয়ে যখন ঘড়ি বার করলাম, তখন দেখি তার কাঁচখানা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আর একটা গ্রামাফোনের পিন ঘড়িটাকে ফুঁড়ে মুখ বার করে আছে। আশুবাবু বলতে বলতে আবার ঘেমে উঠেছিলেন। কপালের ঘাম মুছে কাঁপা কাঁপা হাতে পকেট থেকে একটা ঘড়ির বাক্স বার করে ব্যোমকেশের হাতে দিয়ে বললেন, এই যে ব্যোমকেশ বাবু, এই দেখুন সেই ঘড়ি। ব্যোমকেশ বাক্স খুলে একটা গানমেটালের পকেট ঘড়ি বার করল। ঘড়িতে কাজ নেই, ঠিক 9:20 বন্ধ হয়ে গেছে এবং তার মর্মস্থল ভেদ করে একটি গ্রামাফোন পিন সামনের দিকটা হিংস্রভাবে পেছন দিকে মুখ বার করে আছে। ব্যোমকেশ ঘড়িটা কিছুক্ষণ গভীর মনোসংযোগ পরীক্ষা করে আবার বাক্স রেখে দিল। বাক্সটা টেবিলের উপর রেখে আশুবাবুকে বলল, তারপর তারপর কি করে যে বাড়ি ফিরে এলাম সে আমি জানি আর ভগবান জানেন। দুশ্চিন্তায় আতঙ্কে সমস্ত রাত্রি চোখের পাতা বুঝতে পারিনি। ভাগ্যি পকেটে ঘড়িটা ছিল, তাই তো প্রাণ বেঁচে গেল। নইলে নইলে আমিও তো এতক্ষণে হাসপাতালে মরার টেবিলে শুয়ে থাকতাম। উফ! এক রাত্রিতে আমার 10 বছর পরমায়ু ক্ষয় হয়ে গেছে মশাই। প্রাণ নিয়ে কোথায় পালাবো, কি করে আত্মরক্ষা করব, সমস্ত রাত শুধু এই ভেবেছি। শেষ রাত্রে আপনার নাম মনে পড়ল। শুনেছিলাম আপনার আশ্চর্য ক্ষমতা, তাই ভোর না হতেই ছুটে এসেছি। বন্ধ গাড়িতে চলে এসেছি মশাই, হেঁটে আসতেও সাহস হয়নি। কি জানি যদি যদি আবার। ব্যোমকেশ উঠে গিয়ে আশুবাবুর কাঁধে হাত রেখে বলল, আপনি নিশ্চিন্ত হন, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আপনার আর কোনো ভয় নেই। কাল আপনার একটা মস্ত ফাঁড়া গেছে সত্যি, কিন্তু ভবিষ্যতে যদি আমার কথা শুনে চলেন তাহলে আপনার প্রাণের কোনো আশঙ্কা থাকবে না। আশুবাবু 2 হাতে ব্যোমকেশের হাত ধরে বললেন, ব্যোমকেশ বাবু, আমাকে আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন, প্রাণ বাঁচান। আমি আমি আপনাকে 1000 টাকা পুরস্কার দেব। ব্যোমকেশ নিজের চেয়ারে ফিরে এসে মৃদুস্বরে বলল, বাহ, এ তো খুব ভালো কথা। সব শুদ্ধ তাহলে 3000 হলো। গভর্নমেন্টও 2000 টাকা পুরস্কার ঘোষণা করেছে না, কিন্তু সে পরের কথা। এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। কাল যে সময় আপনার বুকে ধাক্কা লাগলো ঠিক সেই সময় আপনি কোনো শব্দ শুনেছিলেন? কিরকম শব্দ? মনে করুন মোটর টায়ার ফাটার মতো শব্দ, না। আর কোন রকম শব্দ? আমি না, আমি তো কিছু মনেই করতে পারছি না। একটু ভেবে দেখুন। কিছুক্ষণ চিন্তা করে আশুবাবু বললেন, রাস্তায় সাধারণত গাড়ি ঘোড়া চললে যেরকম শব্দ হয় সেই শব্দই শুনেছিলাম। আর মনে হচ্ছে যেন যে সময় তার ধাক্কা লাগে সেই সময় সাইকেলের ঘন্টির কিরিং কিরিং শব্দ শুনেছিলাম। কোন রকম অস্বাভাবিক শব্দ শোনেননি? না, সেরকম তো কিছু না। আপনার এমন কোনো শত্রু আছে যে আপনাকে খুন করতে পারে? না, অন্তত আমি জানি না। আপনি বিবাহ করেননি, সুতরাং ছেলে পুলে নেই। ভাইপোই বোধহয় আপনার ওয়ারিশ। মানে না। উইল করেছেন? হ্যাঁ। কার নামে সম্পত্তি উইল করেছেন? আশুবাবুর গৌরবর্ণ মুখ ধীরে ধীরে লাল হয়ে উঠেছিল। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে সংকুচিত গলায় বললেন, আমাকে আমাকে আর সব কথা জিজ্ঞাসা করুন, শুধু ওই প্রশ্নটি আমায় করবেন না। ওটা মানে আমার সম্পূর্ণ নিজস্ব একটা প্রাইভেট কথা। ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে আশুবাবুর মুখের দিকে তাকিয়ে শেষে বলল, আচ্ছা থাক, কিন্তু আপনার ভাবি ওয়ারিশ তিনি যেই হন, আপনার উইলের কথা জানেন কি? না, আমি আর আমার উকিল ছাড়া
আর কেউ জানে না। আপনার ওয়ারিশের সাথে আপনার দেখা হয়? অন্যদিকে চোখ ফিরিয়ে আশুবাবু বললেন, হয়। আপনার ভাইপো কতদিন হলো জেলে গেছেন? আশুবাবু মনে মনে হিসেব করে বললেন, তা প্রায় 3 সপ্তাহ হবে। ব্যোমকেশ কিছুক্ষণ ভুরু কুঁচকে বসে থাকল। অবশেষে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, আজ তাহলে আপনি আসুন, আপনার ঠিকানা আর ঘড়িটা রেখে যান। যদি কিছু জানবার দরকার হয় আপনাকে খবর দেব। আশুবাবু শঙ্কিতভাবে বললেন, কিন্তু কিন্তু আমার সম্বন্ধে তো কোনো ব্যবস্থা করলেন না। ইতিমধ্যে যদি যদি আবার। আপনার সম্বন্ধে ব্যবস্থা এই যে পারতপক্ষে বাড়ি থেকে বেরোবেন না। আশুবাবু পানসু মুখে বললেন, ব্যোমকেশ বাবু, বাড়িতে আমি একলা থাকি। যদি। না, বাড়িতে আপনার কোনো আশঙ্কা নেই, সেখানে আপনি নিরাপদ। তাও যদি ইচ্ছা হয় একজন দারোয়ান রাখতে পারেন। বাড়ি থেকে একেবারে বেরোতে পাবো না? একান্তই যদি রাস্তায় বেরোনো দরকার হয়ে পড়ে ফুটপাত দিয়ে যাবেন, কিন্তু খবরদার রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে আপনার জীবন সম্বন্ধে আমার কোনো দায়িত্ব থাকবে না। আশুবাবু চলে গেলে ব্যোমকেশ ভুরু কুঁচকে বসে রইল। চিন্তা করবার নতুন সূত্র যে অনেক পেয়েছে তাতে কোনো সন্দেহ নেই। তাই আমি তার চিন্তায় বাধা দিলাম না। প্রায় আধ ঘন্টা চুপ থাকার পর সে মুখ তুলে বলল, তুমি ভাবছো আমি আশুবাবুকে পথে নামতে মানা করলুম কেন, এবং বাড়িতে তিনি নিরাপদ এ কথাই বা জানলুম কি করে? চমকে উঠে বললাম, হ্যাঁ, গ্রামাফোন পিন ব্যাপারে একটা জিনিস নিশ্চয় লক্ষ্য করেছো, সব হত্যাই হয়েছে রাস্তায়, ফুটপাথেও নয়, রাস্তার মাঝখানে। এর কারণ কি হতে পারে ভেবে দেখেছো? না, কি কারণ? দেখো, এর দুটো কারণ হতে পারে। প্রথমত, রাস্তায় খুন করলে ধরা পড়বার সম্ভাবনা কম, যদিও আপাত দৃষ্টিতে সেটা অসম্ভব বলে মনে হয়। দ্বিতীয়ত, যে অস্ত্র দিয়ে খুন করা হয় রাস্তায় ছাড়া অন্যত্র তাকে ব্যবহার করা চলে না। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, এমন কি অস্ত্র হতে পারে? তা যখন জানতে পারবো তখন গ্রামাফোন পিন রহস্য আর রহস্য থাকবে না। আমার মাথায় একটা আইডিয়া এসেছিল। বললাম, আচ্ছা, এমন কোনো বন্দুক বা পিস্তল যদি কেউ তৈরি করে যা দিয়ে গ্রামাফোন পিন ছোড়া যায়? বাহ, বুদ্ধি খেলিয়েছ বটে, কিন্তু তাতে দু একটা বাধা আছে। যে ব্যক্তি বন্দুক কিংবা পিস্তল দিয়ে খুন করতে চায় সে বেছে বেছে রাস্তার মাঝখানে খুন করবে কেন? সে তো নির্জন স্থানই খুঁজবে। বন্দুকের কথা ছেড়ে দিই, পিস্তল ছুড়লে যে আওয়াজ হয় রাস্তার গোলমালেও সে আওয়াজ ঢাকা পড়ে না। তাছাড়া বারুদের গন্ধও আছে। কথায় আছে শব্দে শব্দ ঢাকে, গন্ধ ঢাকে কিসে? মনে করো যদি এয়ারগান হয়। এয়ারগান ঘাড়ে করে খুন করতে যাওয়ার পরিকল্পনায় নতুনত্ব আছে বটে, কিন্তু সুবুদ্ধির পরিচয় নেই। না হে না, অত সহজ নয়। এর মধ্যে ভাববার বিষয় হচ্ছে, অস্ত্র যাই হোক ছোড়বার সময় তার একটা শব্দ হবেই। সেই শব্দ ঢাকা পড়ে কি করে? না, তুমি তো এক্ষুনি বললে শব্দ শব্দকে ঢাকে। ব্যোমকেশ হঠাৎ সোজা হয়ে বসে বিস্ফারিত চোখে আমার মুখের দিকে তাকিয়ে থাকল। অস্ফুট স্বরে বলল, ঠিক তো, ঠিক ঠিক। আমি বিস্মিত হয়ে বললাম, কি হলো? ব্যোমকেশ নিজের দেহটাকে একটা ঝাঁকানি দিয়ে যেন চিন্তার মোহ ভেঙে ফেলল আর বলল, হুম হুম হ্যাঁ, ও ও না, কিছু না। এই গ্রামোফোন পিন রহস্য নিয়েই যতই ভাবা যায় ততই এই ধারণা মনের মধ্যে বদ্ধমূল হয় যে সব হত্যা এক সুতোয় বাঁধা। সবগুলোর মধ্যেই একটা অদ্ভুত মিল আছে, যদিও তা হঠাৎ চোখে পড়ে না। কিরকম? ব্যোমকেশ হাতের কর গুনতে গুনতে বলল, প্রথমত দেখো, যারা খুন হয়েছেন তারা সবাই যৌবনের সীমা অতিক্রম করেছেন। আশুবাবু, যিনি ঘড়ির কল্যাণে বেঁচে গেছেন, তিনিও প্রৌঢ়। তারপর দ্বিতীয় কথা,
তারা সকলেই অর্থবান লোক ছিলেন। হতে পারে কেউ বেশি ধনী, কেউ কম ধনী, কিন্তু গরিব কেউ নয়। তৃতীয় কথা, সকলেই পথের মাঝখানে হাজার লোকের সামনে খুন হয়েছেন। এবং শেষ কথা, এইটাই সবচেয়ে প্রণিধানযোগ্য, তারা সবাই অপুত্রক। তুমি তাহলে অনুমান করো যে অনুমান এখনো আমি কিছুই করিনি, এগুলো হচ্ছে আমার অনুমানের ভিত্তি, ইংরেজিতে যাকে বলে প্রেমাইস। কিন্তু এ কটি প্রেমাইস থেকে অপরাধীদের ধরা। অপরাধীদের নয় অজিত, অপরাধীর। গৌরবে ছাড়া এখানে বহুবচন একেবারে অনাবশ্যক। খবরের কাগজওয়ালারা মার্ডারাস গ্যাং বলে যতই চিৎকার করুক, গ্যাংয়ের মধ্যে কেবল একটি লোক আছেন। তিনি এই নরমের যজ্ঞের হোতা, ঋত্বিক এবং যজমান। এক কথায় পরম ব্রহ্মের মতো ইনি একমেবাদ দ্বিতীয়াম। এ কথা তুমি কি করে বলতে পারো? কোনো প্রমাণ আছে? প্রমাণ অনেক আছে, কিন্তু উপস্থিত একটা দিলেই যথেষ্ট হবে। এমন অব্যর্থ লক্ষ্যভেদ করবার শক্তি 5 জন লোকের কখনো সমান মাত্রায় থাকতে পারে? প্রত্যেকটি পিন অব্যর্থভাবে হৃৎপিণ্ডের মধ্যে গিয়ে ঢুকেছে, একটু উঁচু কিংবা নিচু হয়নি। আশুবাবুর কথাই ধরো, ঘড়িটি না থাকলে ওই পিন কোথায় গিয়ে পৌঁছতো বলো দেখি? এমন টিপ কি 5 জনের হয়? এ যেন চক্রছিদ্র পথে মৎস্য চক্ষু বিদ্ধ করার মতো। দ্রৌপদী স্বয়ংবর মনে আছে তো? ভেবে দেখো, সে কাজ একা অর্জুনই পেরেছিল। মহাভারতের যুগেও এমন অমোঘ নিশানা 1 জন বই 2 জনের ছিল না। বলে হাসতে হাসতে সে উঠে পড়ল। আমাদের এই বসবার ঘরের পাশে আর একটা ঘর ছিল, সেটা ব্যোমকেশের নিজস্ব। এ ঘরে সে সবসময় আমাকে ঢুকতে দিত না। বস্তুত এই ঘরখানা ছিল একাধারে তার লাইব্রেরি, ল্যাবরেটরি, মিউজিয়াম ও গ্রিন রুম। আশুবাবুর ঘড়িটা তুলে সেই ঘরটায় প্রবেশ করতে করতে ব্যোমকেশ বলল, খাওয়া দাওয়ার পর নিশ্চিন্ত হয়ে এটা তত্ত্ব আহরণ করা যাবে। আপাতত স্নানের বেলা হয়ে গেছে। বিকেলে প্রায় 3:30 সময় ব্যোমকেশ বাইরে গেছিল। কি কাজে গেছিল জানি না। যখন ফিরল তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। আমি তার জন্য প্রতীক্ষা করছিলাম। চায়ের সরঞ্জামও তৈরি ছিল। সে আসতেই চাকর টেবিলের উপর চা জলখাবার দিয়ে গেল। আমরা নিঃশব্দে জলযোগ গ্রহণ করলাম। এমন অভ্যাস হয়ে গেছিল যে এই কাজটা একসাথে না করলে মনোপ্রুত হতো না। একটা চুরুট ধরিয়ে চেয়ারে ঠেসান দিয়ে বসে ব্যোমকেশ প্রথম কথা বলল, আশুবাবু লোকটিকে তোমার কেমন মনে হয়? কেন বলো দেখি? আমার তো বেশ ভালো লোক বলেই মনে হলো। নিরীহ ভালো মানুষ গোছের। আর নৈতিক চরিত্র? মাতাল ভাইপোর ওপরে যেরকম চটা, তাতে নৈতিক চরিত্র যে ভালো বলে মনে হয়। তার উপর বয়স্ক লোক, বিয়ে করেননি। যৌবনে যদি কিছু উচ্ছৃঙ্খলতা করেও থাকেন তো অন্য কথা, কিন্তু এখন তো আর সেসব করবার বয়স নেই। বয়স না থাকতে পারে, কিন্তু একটি স্ত্রীলোক আছে। জোড়াসাঁকোর যে গানের মজলিসে আশুবাবু নিত্য গান বাজনা করে থাকেন, সেটি ওই স্ত্রীলোকের বাড়ি। স্ত্রীলোকের বাড়ি বললে বোধহয় ঠিক বলা হয় না, কারণ বাড়ি ভাড়া আশুবাবুই দিয়ে থাকেন, এবং গানের মজলিস বললেও বোধহয় ভুল বলা হয়, যেহেতু দুটি প্রাণীর বৈঠককে কোনোভাবেই মজলিস বলা চলে না। বলো কি, বুড়োর প্রাণের তো বেশ রস আছে দেখছি। শুধু তাই নয়, গত 12-13 বছর ধরে আশুবাবু এই নাগরিকাটির ভরণ পোষণ করে আসছেন, সুতরাং তার একনিষ্ঠতা সম্বন্ধে কোনো সন্দেহ থাকতে পারে না। আবার অন্য পক্ষেও একনিষ্ঠতার অভাব নেই। আশুবাবু ছাড়া অন্য কোনো সঙ্গীত পিপাসুর সেখানে প্রবেশাধিকার নেই। দরজায় কড়া পাহারা। তাই নাকি? সঙ্গীত পিপাসু সে যে ঢোকবার মতলব করেছিল বুঝি? দর্শন পেলে? কিরকম দেখতে শুনি? একবার চকিতের ন্যায় দেখা পেয়েছিলাম, কিন্তু রূপ বর্ণনা করে তোমার মতো কুমার ব্রহ্মচারী চিত্ত চাঞ্চল্য ঘটাতে চাই না। তবে এক কথায় অপূর্ব রূপসী। বয়স 26-27, কিন্তু দেখে মনে হয় বড় জোর 19-20।
আশুবাবুর রুচির প্রশংসা না করে থাকা যায় না। আর তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুমি হঠাৎ আশুবাবুর গুপ্ত জীবন সম্বন্ধে এত কৌতূহলী হয়ে উঠলে। অপরিমিত কৌতূহল আমার একটা দুর্বলতা। তাছাড়া আশুবাবুর উইলের ওয়ারিশ সম্বন্ধে মনে একটা খটকা লেগেছিল। উনি তাহলে আশুবাবুর উত্তরাধিকারী না? হ্যাঁ, সেই রকমই অনুমান হচ্ছে। সেখানে একটি ভদ্রলোকের দেখা পেলুম, ফিটফাট বাবু, বয়স 35-36, দ্রুত বেগে এসে দারোয়ানের হাতে একখানা চিঠি গুঁজে দিয়ে দ্রুত বেগে চলে গেলেন। কিন্তু ও কথা থাক, বিষয়টা মুখরোচক বটে, কিন্তু লাভজনক নয়। ব্যোমকেশ উঠে ঘরময় পায়চারি করতে লাগলো। বুঝলাম আভ্যন্তর আলোচনায় আকৃষ্ট হয়ে পাছে তার মন প্রকৃত অনুসন্ধানের পথ থেকে বিস্মিত হয়ে পড়ে, পাছে আশুবাবুর জীবনের গোপন ইতিহাস তার উপস্থিত বিপদ ও বিপত্তির সমস্যা অপেক্ষায় বড় হয়ে ওঠে, এই ভেবে ব্যোমকেশও আলোচনাটা আর বাড়তে দিল না। এমনিভাবেই যে মানুষের মন অজ্ঞাতসারে গৌণ বস্তুকে মুখ্য বস্তুর অপেক্ষায় প্রাধান্য দিয়ে শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে, তা আমার অজ্ঞাত ছিল না। আমি তাই জিজ্ঞাসা করলাম, ঘড়িটা থেকে কিছু পেলে? ব্যোমকেশ আমার সম্মুখে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, ঘড়ি থেকে 3টি তথ্য লাভ করেছি। 1, গ্রামোফোন পিনটি সাধারণ এডিসন মার্কা পিন। 2, তার ওজন 2 রতি। 3, আশুবাবুর ঘড়িটা একেবারে গেছে, ও আর মেরামত হবে না। তার মানে দরকারি তথ্য কিছুই পাওনি? ব্যোমকেশ চেয়ার টেনে বসে বলল, তা বলতে পারি না। প্রথমত বুঝতে পেরেছি যে পিন ছোড়বার সময় হত্যাকারী আর হত ব্যক্তির মধ্যে ব্যবধান 7-8 গজের বেশি হবে না। একটা গ্রামোফোন পিন এত হালকা জিনিস যে 7-8 গজের বেশি দূর থেকে ছুড়লে অমন অব্যর্থ লক্ষ্য হতে পারে না। অথচ হত্যাকারীর টিপ এরকম অভ্রান্ত সে তো দেখছো। প্রত্যেকবার তীর একেবারে মর্মস্থানে গিয়ে ঢুকেছে। আমি বিস্মিত অবিশ্বাসে সুরে বললাম, 7-8 গজ দূর থেকে মেরেছে, তবু কেউ ধরতে পারেনি? সেইটাই হয়ে দাঁড়িয়েছে প্রধান প্রহেলিকা। ভেবে দেখো, খুন করবার পর লোকটা হয়তো দর্শকদের মধ্যেই ছিল, হয়তো নিজের হাতে তুলে মৃতদেহ স্থানান্তরিতও করেছে, কিন্তু তবু কেউ বুঝতে পারলে না। কি করে সে এমন আত্মগোপন করলে? আচ্ছা, এমন তো হতে পারে যে হত্যাকারী পকেটের ভিতর এমন একটা যন্ত্র নিয়ে বেরোয় যা নিয়ে গ্রামাফোন পিন ছোড়া যায়, তারপর তার শিকারের সামনে এসে পকেট থেকেই যন্ত্রটা ফায়ার করে। পকেটে পকেটে হাত দিয়ে তো অনেকেই রাস্তায় চলে, সুতরাং কারো সন্দেহ হবে না। তা যদি হতো তাহলে ফুটপাতের ওপরেই তো কাজ সারতে পারতো, রাস্তায় নামতে হয় কেন? তাছাড়া এমন কোনো যন্ত্র আমার জানা নেই যা নিঃশব্দে ছোড়া যায়, অথচ তার নিক্ষিপ্ত গুলি একটা মানুষের শরীর ফুটো করে হৃৎপিণ্ডে গিয়ে পৌঁছতে পারে। তাতে কতখানি শক্তির দরকার ভেবে দেখেছো? ব্যোমকেশ হাঁটুর উপর কুমির রেখে ও গালে হাত দিয়ে অনেকক্ষণ চুপ করে বসে থাকলো। শেষে বলল, বুঝতে পারছি এর একটা খুব সহজ সমাধান হাতের কাছেই রয়েছে, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। যতবার ধরবার চেষ্টা করছি পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। পরদিন সকালে চিন্তিত মুখেই সে বিছানা ছেড়ে উঠল এবং তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে 1 পেয়ালা চা গলৎকরণ করে বেরিয়ে গেল। ঘন্টা 3 পরে ফিরে এলো। তখন জিজ্ঞাসা করলাম, কোথায় গিয়েছিলে? ব্যোমকেশ জুতোর ফিতে খুলতে খুলতে আনমনে বলল, ও হ্যাঁ, ওই উকিলের বাড়ি। তাকে আনমনা দেখে আমি আর কোনো প্রশ্ন করলাম না। বিকেলের দিকে ওকে কিছু প্রফুল্ল দেখলাম। সমস্ত দুপুরে যে নিজের ঘরে দ্বার বন্ধ করে কাজ করছিল, একবার টেলিফোন কার সাথে যেন কথা বলল সেটা শুনতে পেলাম। প্রায় 4:30 সময় সে দরজা খুলে গলা বাড়িয়ে বলল, ও হে, কাল কি ঠিক হয়েছিল ভুলে গেলে? পথের কাটার প্রত্যক্ষ প্রমাণ দেওয়ার সময় যে উপস্থিত। সত্যি পথের কাটার কথা একেবারে ভুলে গেছিলাম। ব্যোমকেশ শেষে বলল, এসো এসো, তোমার একটু সাজসজ্জা করে দিই। এমনি গেল তো চলবে না। আমি তার ঘরে ঢুকে বললাম, চলবে না কেন?
ব্যোমকেশ একটা কাঠের কপাটওয়ালা আলমারি খুলে তার ভেতর থেকে একটা টিনের বাক্স বের করলো। বাক্স থেকে ক্রেপ, কাঁচি, স্পিরিট গাম ইত্যাদি বেছে নিয়ে ব্রাশ দিয়ে আমার মুখে স্পিরিট গাম লাগাতে লাগাতে বলল, আসলে অজিত বন্দ যে ব্যোমকেশ বক্সির বন্ধু, এ খবর তো অনেক মহাত্মাই জানেন কি না, তাই একটু সতর্কতা। মিনিট 15 পরে আমার মেকআপের পর যখন ব্যোমকেশ ছাড়লো, তখন আয়নার সামনে গিয়ে দেখি, কি সর্বনাশ, এ তো অজিত বন্দ্যোপাধ্যায় নয়, এ যে সম্পূর্ণ আলাদা লোক। ফ্রেঞ্চ কাট দাড়ি, চুঁচলো গোঁফ, যে অজিত বন্দ্যোপাধ্যায়ের কোশ্মিনকালেও ছিল না। বয়সও প্রায় 10 বছর বেড়ে গেছে, রং বেশ একটু ময়লা। আমি ভয় পেয়ে বললাম, এই বেশে রাস্তায় বেরোতে হবে, যদি পুলিশ ধরে? ব্যোমকেশ হেসে বলল, আরে বাহ মামই, পুলিশের বাবার সাধ্য নেই তোমাকে চিনতে পারে। বিশ্বাস না হয় নিচের তলায় কোনো চেনা ভদ্রলোকের সঙ্গে কথা বলে দেখো, জিজ্ঞাসা করো অজিতবাবু কোথায় থাকেন। আমি আরো ভয় পেয়ে বললাম, না না, তার দরকার নেই, আমি এমনিই যাচ্ছি। বাইরে যাওয়ার সময় ব্যোমকেশ বলল, কি করতে হবে তোমার তো জানাই আছে, শুধু ফেরবার সময় একটু সাবধানে এসো, পেছন নিতে পারে। ও বাবা, সে সম্ভাবনা আছে নাকি? অসম্ভব নয়। যাকগে, আমি বাড়িতেই রইলুম, যত শিগগির পারো ফিরে এসো। রাস্তায় বেরিয়ে প্রথমটা ভারী অস্বস্তি লাগছিল। ক্রমে যখন দেখলাম আমার ছদ্মবেশ কারো দৃষ্টি আকর্ষণ করছে না, তখন অনেকটা নিশ্চিত হলাম, একটু সাহসও বাড়ল। মোড়ের একটা দোকানে আমি নিয়মিত পান খেতাম। খোট্টা পানওয়ালা আমাকে দেখলেই সেলাম করত। সেখানে গিয়ে সদর্পে পান চাইলাম। লোকটা নির্বিকার চিত্তে পান দিয়ে পয়সা তুলে নিল। আমার পানে একবার ভালো করে তাকালোও না। 5টা বেজে গেছে, সুতরাং আর দেরি করা যথাযুক্ত হবে না বলে ট্রামে উঠে পড়লাম। এসপ্ল্যানেড নেমে বেড়াতে বেড়াতে সংকেত স্থানে পৌঁছালাম। মনের অবস্থা যদিও ঠিক নয়, তবু বেশ একটু কৌতুক আর উত্তেজনা অনুভব করতে লাগলাম। কৌতুক কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না। যে পথে জলস্রোতের মতো ছুটে চলেছে, সেখানে স্থাণুর মতো দাঁড়িয়ে থাকা সহজ ব্যাপার নয়। 2-4টের কুমির আঘাতও নির্বিকারভাবে হজম করলাম। অকারণে সঙের মতো ল্যাম্পোস্ট ধরে দাঁড়িয়ে থাকার মধ্যেও অনেক বিপদ আছে। চৌমাথার উপর একটি সার্জেন্ট দাঁড়িয়েছিল। সে সপ্রশ্নভাবে আমার দিকে 2-3 বার দেখল। এখনই হয়তো এসে আমাকে জিজ্ঞেস করবে, কেন দাঁড়িয়ে আছো, কি করি? ফুটপাথ ধরেই হোয়াইট ওয়ে রেড লট দোকানের একটা প্রকাণ্ড কাঁচ ঢাকা জানলার নানান রকম বিদেশি জিনিস সাজানো ছিল। সেই দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। মনে মনে ভাবলাম, পাড়া গিয়েও ভূত মনে করাতে কোনো ক্ষতি নেই, কিন্তু গাঁট কাটা ভেবে যদি হাত করা পড়ায় তাহলেই মুশকিল। ঘড়িতে দেখলাম 5টা 50। কোনো ক্রমে আর 10টা মিনিট কাটাতে পারলে বাঁচা যায়। অধীরভাবে অপেক্ষা করতে লাগলাম। মনটা নিজের পাঞ্জাবির পকেটে যেন পড়ে আছে। 2-1বার পকেটে হাত দিয়েও দেখলাম, কিন্তু সেখানে নতুন কোনো জিনিস ঠেকলো না। অবশেষে 6টা বাজতেই একটা আরামের নিঃশ্বাস ফেলে ল্যাম্পপোস্ট ছাড়লাম। পকেট দুটো ভালো করে পরীক্ষা করে দেখলাম, চিঠিপত্র কিছুই নেই। নিরাশার সঙ্গে সঙ্গে একটা আনন্দও লাগলো। যাক, ব্যোমকেশের অনুমান যে অভ্রান্ত নয়, তা একটি দৃষ্টান্ত পাওয়া গেল। এইবার তাকে বেশ একটু খোঁচা দেওয়া যাবে। এই রকম নানাবিধ ভাবতে ভাবতে এসপ্ল্যানেডের ট্রাম ডিপোয় এসে পৌঁছালাম। ছবি নিবেন বাবু? কানের খুব কাছে শব্দটা শুনে চমকে গিয়ে দেখি, লুঙ্গি পরা একটি নিচু শ্রেণীর মুসলমান একখানা খাম আমার হাতে গুজে দিচ্ছে। অবাকভাবে খুলতে একখানা কুৎসিত ছবি বেরিয়ে পড়ল। এরকম ছবির ব্যবসা যে কলকাতার রাস্তাঘাটে চলে তা জানতাম। ঘৃণাতে সেটা ফেরত দিতে যাব, অমনি লোকটা গায়েব। সামনে পিছনে চারদিকে চোখ ঘোরালাম, কিন্তু ভিড়ের মধ্যে লুঙ্গি পরা লোকটা কোথাও দেখতে পেলাম না। অবাক হয়ে কি করব ভাবছি, এমন সময় একটি ছোট্ট হাসির শব্দে চমক ভেঙে গেল। দেখলাম একজন বৃদ্ধ গোছের ফিরিঙ্গি লোক আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমার দিকে না তাকিয়ে তিনি পরিষ্কার বাংলায় একান্ত পরিচিত কণ্ঠে বললেন, চিঠি তো পেয়ে গেছো দেখছি, এবার বাড়ি যাও। শোনো, একটু ঘুরে যেও। এখান থেকে ট্রামে বউবাজারের মোড় পর্যন্ত যেও, সেখান থেকে বাসে করে হাওড়ার মোড় পর্যন্ত, তারপর ট্যাক্সিতে করে বাড়ি যাবে। যাও। আমি সমস্ত শহর ঘুরে যখন বাড়ি ফিরলাম,
তখন ব্যোমকেশ আরাম কেদারার উপর লম্বা হয়ে শুয়ে সিগারেট টানছে। আমি তার সামনে চেয়ার টেনে বসে বললাম, সাহেব কখন এলে? ব্যোমকেশ ধোঁয়া ছেড়ে বলল, মিনিট 20। আমার পিছু নিয়েছিলে কেন? ব্যোমকেশ উঠে বসে বলল, না, যে কারণে গিয়েছিলুম তা সফল হলো না। 1 মিনিট দেরি হয়ে গেল। তুমি যখন ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়েছিলে, আমি তখন ঠিক তোমার 5 হাত দূরে লেডলের দোকানের ভিতরে জানলার সামনে দাঁড়িয়ে সিল্কের মোজা পছন্দ করছিলাম। পথের কাঁটার ব্যাপারেই বোধহয় কিছু সন্দেহ করে থাকবে, বিশেষত তুমি যেরকম ছটফট করছিলে আর 2 মিনিট অন্তর পকেটে হাত দিচ্ছিলে, তাতে সন্দেহ হবারই কথা। তাই সে তখন চিঠিখানা দিলে না। তুমি চলে যাওয়ার পর আমিও দোকান থেকে বেরিয়েছি। মিনিট 2-3 দেরি হয়েছিল। তারই মধ্যে লোকটা কাজ হাসিল করে বেরিয়ে গেল। আমি যখন পৌঁছলুম তখন তুমি খাম হাতে করে ইয়ের মতো দাঁড়িয়ে আছো। কি করে খাম পেলে? কি করে পেলাম তা বলার পর ব্যোমকেশ জিজ্ঞেস করলো, লোকটাকে ভালো করে দেখেছিলে? কিছু মনে আছে? না, শুধু মনে হচ্ছে তার নাকের পাশে একটা মস্ত তিল ছিল। ব্যোমকেশ হতাশভাবে মাথা নেড়ে বলল, না, সেটা আসল নয় অজিত, নকল, তোমার গোঁফদারির মতো। যাক, এখন চিঠিখানা দেখি। তুমি যাও, ইতিমধ্যে বাথরুম গিয়ে তোমার দাড়ি গোঁফ ধুয়ে এসো। মুখের গোঁফদাড়ি পরিষ্কার করে স্নান করে যখন ফিরলাম তখন ব্যোমকেশের মুখ দেখে একেবারে অবাক হয়ে গেলাম। 2 হাত পিছনের দিকে সে দ্রুত পায়ে ঘরে পায়চারি করছে। তার মুখ চোখে এমন একটা প্রদীপ্ত উল্লাসের প্রতিচ্ছবি ফুটেছে, তা দেখে আমার বুকের ভিতরটা লাফিয়ে উঠল। আমি সাগ্রহে জিজ্ঞেস করলাম, চিঠিতে কি দেখলে? কিছু পেয়েছো নাকি? ব্যোমকেশ উচ্ছ্বাসে আর আনন্দে আমার পিঠ চাপড়ে বলল, সাব্বাস! শুধু একটি কথা অজিত, একটি ছোট্ট কথা, কিন্তু এখন তোমাকে কিচ্ছু বলবো না। হাওড়ার ব্রিজ কখনো খোলা অবস্থায় দেখেছো? আমার মনের অবস্থা হয়েছিল ঠিক সেই রকম। 2 দিক থেকে পথ এসেছে, কিন্তু মাঝখানটিতে একটুখানি ফাঁক, একটি পন্টুন খোলা। আজ সেই ফাঁকটুকু জোড়া লেগে গেছে। কি করে জোড়া লাগলো? চিঠিতে কি আছে? তুমি পড়ে দেখো। বলে ব্যোমকেশ খোলা কাগজখানা আমার হাতে দিল। খামের মধ্যে কুৎসিত ছবি ছাড়া আর একখানা কাগজ ছিল, তা দেখেছিলাম কিন্তু পড়বার সুযোগ হয়নি। এখন দেখলাম পরিষ্কার অক্ষরে লেখা হয়েছে, আপনার পথের কাঁটা কে, তাহার নাম ও ঠিকানা কি, আপনি কি চান পরিষ্কার করিয়া লিখুন, কোনো কথা লুকাইবেন না, নিজের নাম স্বাক্ষর করিবার দরকার নেই। লিখিত পত্র খামে ভরিয়া আগামী রবিবার 10ই মার্চ রাত্রি 12টার সময় খিদিরপুর রেসকোর্সের পাশের রাস্তা দিয়া পশ্চিম দিকে দাঁড়াইবেন। একটি লোক বাইসাইকেল চড়িয়া আপনার সম্মুখ দিক হইতে আসিবে, তাহার চোখে মোটর গগল দেখিলেই চিনিতে পারিবেন। তাহাকে দেখিবা মাত্রই আপনার পত্র হাতে লইয়া পাশের দিকে হাত বাড়াইয়া থাকিবেন। বাইসাইকেল আরোহী আপনার হাত হইতে চিঠি লইয়া যাইবে, অতঃপর যথাসময়ে আপনার সংবাদ পাইবেন। পদব্রজে একাকী আসিবেন, সঙ্গী থাকলে দেখা পাইবেন না। 2-3 বার সাবধানে পড়লাম। খুব অসাধারণ বটে এবং যতঃপরনাস্তি রোম্যান্টিক, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তাতে ব্যোমকেশের এত আনন্দের কারণ খুঁজে পেলাম না। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বলো দেখি? আমি তো এমন কিছু দেখছি না। কিছু দেখতে পেলে না? অবশ্য তুমি কাল যা অনুমান করেছিলে তা বর্ণে বর্ণে মিলে গেছে, কিন্তু তাতে কোনো সন্দেহ নেই। লোকটার আত্মগোপন করিবার যে প্রচেষ্টা, কোনো বদমতলব থাকতে পারে, কিন্তু তাছাড়া তো আমি কিছু দেখতে পাচ্ছি না। হায় অন্ধ, অত বড় জিনিসটা দেখতে পেলে না? ব্যোমকেশ হঠাৎ থেমে গেল। বাইরের সিঁড়িতে পায়ের শব্দ পেলাম। ব্যোমকেশ কিছুক্ষণ এক মনে শুনে বলল, আশুবাবু, শোনো, এসব কথা ওকে বলার দরকার নেই, ঠিক আছে? আশুবাবু ঘরে ঢোকার পর তার চেহারা দেখে একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। একদিনের মধ্যে মানুষের চেহারা এতখানি পরিবর্তন হতে পারে তা কল্পনা করাও কঠিন। মাথার চুল অবিন্যস্ত, জামা কাপড়ের পরিপাটি নেই,
গালের মাংস ঝুলে গেছে, চোখে কোণে কালি, যেন অকস্মাৎ কোনো মর্মান্তিক আঘাত পেয়ে এক্কেবারে ভেঙে পড়েছেন। কাল সদ্য মৃত্যুর মুখ থেকে রক্ষা পাওয়ার পরেও তাকে এতটা ভেঙে পড়তে দেখিনি। তিনি একখানা চেয়ার অত্যন্ত ক্লান্তভাবে বসে বললেন, একটা দুঃসংবাদ পেয়ে আপনাকে খবর দিতে এসেছি ব্যোমকেশবাবু। আমার উকিল বিলাস মল্লিক সে পালিয়েছে। ব্যোমকেশ গভীর অথচ সদয় কণ্ঠে বলল, সে পালাবে আমি জানতুম। সেই সঙ্গে আপনার জোড়াসাঁকোর বন্ধুটিও গেছেন, বোধহয় খবর পেয়েছেন। আশুবাবু হতবুদ্ধির মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, আপনি আপনি সব জানেন? ব্যোমকেশ শান্ত হয়ে বলল, সমস্ত। কাল আমি জোড়াসাঁকোয় গিয়েছিলাম, বিলাস মল্লিককেও দেখেছি। বিলাস মল্লিকের সঙ্গে ওই স্ত্রীলোকটির অনেকদিন থেকে ভিতরে ভিতরে ষড়যন্ত্র চলছিল, আপনি কিছুই জানতেন না। আপনার উইল তৈরি করবার পরই বিলাস উকিল আপনার উত্তরাধিকারিণীকে দেখতে যায়। প্রথমটা বোধহয় কৌতূহল বসে গিয়েছিল, তারপর ক্রমে যা হয়ে থাকে। ওরা এতদিন সুযোগের অভাবেই কিছু করতে পারছিল না। আশুবাবু, আপনি দুঃখিত হবেন না, এই আপনার ভালোই হলো। অসৎ স্ত্রীলোক এবং কপট বন্ধুর ষড়যন্ত্র থেকে আপনি মুক্তি পেলেন, আর আপনার জীবনে কোনো ভয় নেই। এখন আপনি নির্ভয়ে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যেতে পারেন। আশুবাবু শোকাব্যাকুল চোখে বললেন, তার মানে? ব্যোমকেশ বলল, তার মানে আপনি যা মনে মনে সন্দেহ করছেন অথচ বিশ্বাস করতে পারছেন না, তাই ঠিক। ওরাই দুজনে আপনাকে হত্যা করবার মতলব করেছিল, তবে নিজের হাতে নয়। এই কলকাতা শহরেই একজন লোক আছে যাকে কেউ চেনে না, কেউ চোখে দেখেনি, অথচ যার নিষ্ঠুর অস্ত্র 5 জন নিরীহ নিরপরাধ লোককে পৃথিবী থেকে নিঃশব্দে সরিয়ে দিলে। আপনাকেও সরাতো, শুধু পরমায়ু ছিল বলেই আপনি বেঁচে গেলেন। আশুবাবু অনেকক্ষণ দুই হাতে মুখ ঢেকে বসে থাকলেন। শেষে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে বললেন, বুড়ো বয়সে স্বীকৃত পাপের প্রায়শ্চিত্ত করছি, কাউকে দোষ দেবার নেই। 38 বছর বয়স পর্যন্ত আমি সম্পূর্ণ নিষ্কলঙ্ক জীবন যাপন করেছিলাম, কিন্তু তারপর হঠাৎ একদিন অদস্খলন হয়ে গেল। একদিন দেওঘরে তপবন দেখতে গিয়েছিলাম। সেখানে গিয়ে একটি অপূর্ব সুন্দরী মেয়ে দেখে একেবারে আত্মহারা হয়ে গেলাম। বিবাহে আমার চিরদিনই অরুচি ছিল, কিন্তু তাকে দেখার পর তাকে বিবাহ করার জন্য একেবারে পাগল হয়ে উঠলাম। শেষে একদিন জানতে পারলাম সে বেশ্যার মেয়ে। বিবাহ হলো না ঠিকই, কিন্তু তাকে ছাড়তেও পারলাম না। কলকাতায় এনে বাড়ি ভাড়া করে রাখলাম। সেই থেকে এই 12-13 বছর তাকে স্ত্রীর মতোই দেখে এসেছি। তাকে সমস্ত সম্পত্তিও লিখে দিয়েছিল, সে তো আপনি জানেন। ভাবতাম সেও বুঝি আমাকে স্বামীর মতো ভালোবাসে, কিন্তু কোনোদিন সন্দেহ হয়নি। বুঝতেও পারিনি যে পাপের রক্তে যার জন্ম সে কখনো সাধ্যি হতে পারে না। যাক, বুড়ো বয়সে যে শিক্ষা পেলাম হয়তো পরজন্মে কাজে লাগবে। কিছুক্ষণ চুপ থেকে ভগ্নস্বরে জিজ্ঞাসা করলেন, ওরা তারা কোথায় গিয়েছে আপনি জানেন কি? না, আর সে জেনেও কোনো লাভ নেই। নিয়তি তাদের যে পথে টেনে নিয়ে যাচ্ছে সে পথে আপনি যেতে পারবেন না। আশুবাবু, আপনার অপরাধ সমাজের কাছে হয়তো নিন্দিত হবে, কিন্তু আমি আপনাকে চিরদিন শ্রদ্ধা করব, এটাই জানবেন। মনের দিক থেকে আপনি খাঁটি আছেন, কাদা ঘেঁটেও আপনি নির্মল থাকতে পেরেছেন, এইটাই আপনার সবচেয়ে বড় প্রশংসার কথা। এখন আপনার খুবই আঘাত লেগেছে, এরকম বিশ্বাসঘাতকতায় কার না লাগে, কিন্তু ক্রমে বুঝবেন এর চেয়ে ইষ্ট আপনার আর কিছু হতে পারত না। আশুবাবু আবেগপূর্ণ স্বরে বললেন, ব্যোমকেশ বাবু, আপনি আমার চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু আপনার কাছে আমি যে সান্ত্বনা পেলাম এ আমি কোথাও প্রত্যাশা করিনি। নিজের
লজ্জাকর পাপের ফল যে ভোগ করে তাকে কেউ সহানুভূতি দেখায় না, তাই তার প্রায়শ্চিত্ত এত ভয়ঙ্কর। তবে আপনার এই সহানুভূতি পেয়ে আমার অর্ধেক বোঝা হালকা হয়ে গেছে। আর বেশি কি বলবো, শুধু এটুকু বলি, চিরদিনের জন্য আপনার কাছে ঋণী হয়ে রইলাম। আশুভ বিদায় নেওয়ার পর তার অদ্ভুত ট্র্যাজেডির জন্যে মনটা আচ্ছন্ন থাকলো। ঘুমোতে যাওয়ার আগে ব্যোমকেশকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম। আশুবাবুকে খুন করার চেষ্টায় যে বিলাস উকিল ও স্ত্রীলোকটি আছে, এ তুমি কি করে জানলে? ব্যোমকেশ কড়িকাঠ থেকে চোখ ফিরিয়ে বলল, কাল বিকেলে। তাহলে পালাবার আগে তাদের ধরলে না কেন? ধরলে কোনো লাভ হতো না অজিত। তাদের অপরাধ কোনো আদালতে প্রমাণ হতো না। কিন্তু তাদের কাছ থেকে তো আসল হত্যাকারী গ্রামাফোন পিনের যে আসামি, তাকে তো ধরা যেতে পারত। ব্যোমকেশ মুখ টিপে হেসে বলল, তা যদি সম্ভব হতো তাহলে আমি নিজে তাদের তাড়াবার চেষ্টা করতাম না। তুমি তাদের তাড়িয়েছ? হ্যাঁ, আশুবাবু দৈবক্রমে বেঁচে যাওয়াতে তারা উড়ু উড়ু করছিলই। আমি আজ সকালে বিলাস উকিলের বাড়ি গিয়ে ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিলুম যে আমি অনেক কথাই জানি। যদি এই বেলা সরে না পড়েন তো হাতে দড়ি পড়বে। বিলাস উকিল বুদ্ধিমান লোক, সন্ধ্যার গাড়িতেই বামাল সমেত নিরুদ্দেশ হলেন। কিন্তু ওদের তাড়িয়ে তোমার লাভ কি? ব্যোমকেশ একটা হাই তুলে উঠে দাঁড়িয়ে বলল, লাভ এমন কিছু নয়, কেবল একটু দুষ্টের দমন করা গেল। বিলাস উকিল শুধু হাতে নিরুদ্দেশ হবার লোক নন। মক্কেলের টাকা কড়ি তার কাছে যা ছিল সমস্তই সঙ্গে নিয়েছিলেন, এবং এতক্ষণে বোধ করি বর্ধমানের পুলিশ তাকে হাজতে পুরেছে। আগে থাকতেই তারা খবর জানতো কিনা। যা হোক, বিলাসচন্দ্রের 2 বছর সাজা কেউ ঠেকাতে পারবে না, যদিও ফাঁসি তার উচিত শাস্তি। তবু তা যখন উপস্থিত দেওয়া যাচ্ছে না, তখন 2 বছরই বা মন্দ কি। পরদিন সকালে একজন অপরিচিত আগন্তুক দেখা করতে এলো। সবেমাত্র চায়ের কাপটা নামিয়ে রেখে খবরের কাগজখানা খোলার জোগাড় করছি, এমন সময় দরজায় কড়া নেড়ে উঠল। ব্যোমকেশ সচকিত হয়ে বলল, কে? ভেতরে আসুন। একটি ভদ্রবেশধারী সুশ্রী যুবক প্রবেশ করল। গোবদারি কামানো, একহারা চিপচিপে পরন, বয়স 30-এর মধ্যেই। চেহারা দেখলে মনে হয় একজন অ্যাথলিট। সামনে আমাদের দেখে স্মিত মুখে নমস্কার করে বলল, কিছু মনে করবেন না, সকালবেলায় বিরক্ত করতে এলাম। আমার নাম প্রফুল্ল রায়, আমি একজন বীমা কোম্পানির এজেন্ট। বলে অনাহতভাবে একখানা টেনে নিয়ে বসল। ব্যোমকেশ বিরস স্বরে বলল, আমাদের জীবন বীমা করবার মতো পয়সা নেই। প্রফুল্ল রায় হেসে উঠল। এক একজন লোক আছে যাদের মুখ দেখতে বেশ সুশ্রী, কিন্তু হাসলেই মুখের চেহারা বদলে যায়। দেখলাম প্রফুল্ল রায়েরও তাই হলো। লোকটি বোধহয় অতিরিক্ত পানখোর, কারণ দাঁতগুলো পানের রসে রক্তাক্ত হয়ে আছে। সুন্দর মুখখানা এত সহজে বিকৃত হতে পারে তা দেখে আশ্চর্য বোধ করলাম। প্রফুল্ল রায় হাসতে হাসতে বলল, আমি বীমা কোম্পানির লোক বটে, কিন্তু ঠিক বীমার কাজে আপনাদের কাছে আসিনি। অবশ্য আজকাল আমাদের দেখলে আত্মীয় স্বজনরাও দৌড়ে খিল দিতে আরম্ভ করেছে। নেহাত দোষও দেওয়া যায় না, কিন্তু আপনারা নিশ্চিত হতে পারেন উপস্থিত আমার কোনো দুরভিসন্ধি নেই। আপনারই নাম তো ব্যোমকেশ বাবু, বিখ্যাত ডিটেকটিভ। আপনার কাছে একটু প্রাইভেট পরামর্শ নিতে এসেছি মশাই, যদি আপত্তি না থাকে। ব্যোমকেশ বেজারভাবে মুখখানা বেঁকিয়ে বলল, বুঝলুম। তা পরামর্শ নিতে হলে অগ্রিম কিছু দর্শনই দিতে হয়। প্রফুল্ল রায় তৎক্ষণাৎ মানিব্যাগ থেকে একখানা 10 টাকার নোট বার করে টেবিলের উপর রেখে বলল, আমার কথা অবশ্য গোপনীয় কিছু নয়, তবু। বলে অর্ধপূর্ণভাবে আমার পানে তাকালো। আমি উঠবার অতিক্রম করছি দেখে ব্যোমকেশ বেশ একটু কড়া সুরে বলল, উনি আমার সহকারী এবং বন্ধু, যা বলবেন ওর সামনেই বলুন। বেশ তো বেশ তো, উনি যখন আপনার সহকারী তখন আর আপত্তি কিসের? আপনার নামটি? উনি
শ্রী অজিত বন্দ্যোপাধ্যায়। মাফ করবেন অজিত বাবু, আপনি যে ব্যোমকেশ বাবুর বন্ধু তা আমি বুঝতে পারিনি। আপনি ভাগ্যবান লোক মশাই। সর্বদা এত বড় একজন ডিটেকটিভের সঙ্গে সঙ্গে থাকা, কত রকমের বিচিত্র ক্রাইমের মর্মোদ্ঘাটনে সাহায্য করা কম সৌভাগ্যের কথা তো নয়। আপনার জীবনে এক মুহূর্ত বোধহয় ডাল নয়। আমার এক এক সময় মনে হয় এই একঘেয়ে বিমার কাজ ছেড়ে আপনার মতন জীবনযাপন করতে যদি পারতাম। বলে পকেট থেকে পানের ডিব্বা বের করে একটা পান মুখে দিল। ব্যোমকেশ ক্রমেই অধীর হয়ে উঠেছিল। বলল, এইবার আপনার পরামর্শের বিষয়টা যদি একটু প্রকাশ করে বলেন তাহলে সব দিক দিয়ে সুবিধা হয়। প্রফুল্ল রায় তাড়াতাড়ি তার দিকে ফিরে বলল, হ্যাঁ, এই যে বলি, আমি বীমা কোম্পানির এজেন্ট, তা তো আগেই শুনেছেন। বোম্বের জুয়েল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে আমি কাজ করি। তা কোম্পানির হয়ে 10-12 লাখ টাকার কাজ তো আমি করেছি। তাই কোম্পানি খুশি হয়ে আমাকে কলকাতার অফিসের চার্জে পাঠিয়েছিল। গত 8 মাস আমি স্থায়ীভাবেই কলকাতায় আছি। তা প্রথম 2 মাস বেশ কাজ চালাচ্ছিলাম মশাই, কিন্তু কোথা থেকে এক আপদ এসে জুটল। কারণ নাম করবার দরকার নেই, কিন্তু অন্য বীমা কোম্পানির একটা লোক আমার পেছনে লাগলো। চুনোপুটির কারবার আমি করি না, ওই 2-4 হাজারের কাজ আমার অধীনস্থ এজেন্টরাই করে। কিন্তু বড় বড় খদ্দেরের বেলা আমি নিজে গিয়ে কাজটা করি। এই লোকটা আমার বড় বড় খদ্দের ভালো ভালো লাইফ ভাঙাতে আরম্ভ করলো। আমি যেখানেই যাই আমার পেছু পেছু সেও গিয়ে সেখানে হাজির হয়। কোম্পানির নামে নানা রকম দুর্নাম করে খদ্দের ভরকে দেয়। শেষে এমন অবস্থা দাঁড়ালো যে বড় বড় লাইফগুলো আমার হাত থেকে বেরিয়ে যেতে থাকলো। তা এইভাবে 4-5 মাস কাটলো। কোম্পানি থেকে তাগাদা আসতে লাগলো, কিন্তু কি করব, কেমন করে লোকটার হাত থেকে ব্যবসা বাঁচাবো কিছুই ঠিক করতে পারলাম না। মামলা মোকদ্দমা করাও সহজ নয়, তাতে কোম্পানির ক্ষতি হয়, অথচ ছিঁড়ে যোগ পেছনে লেগেই আছে। আরো মাসখানেক কেটে গেল, লোকটাকে জব্দ করবার উপায় ভেবেই পেলাম না। এই এই দিন 12-14 আগে এই বিজ্ঞাপনটি হঠাৎ চোখে পড়লো। আপনার নজরে বোধহয় পড়েনি, পড়বার কথাও নয়, কিন্তু এই 5 লাইনের বিজ্ঞাপন হলে কি হয় মশাই, পড়বা মাত্র আমার প্রাণটা লাফিয়ে উঠল। পথের কাঁটার কাকে বলে। ভাবলাম দেখি তো আমার পথের কাঁটা উদ্ধার হয় কিনা। মনের তখন এমনই অবস্থা যে স্বপ্নাদ্য মাদুলি হলেও বোধ করি আপত্তি করতাম না। তা এই দেখুন। গলা বের করে দেখলাম এ সেই পথের কাটার বিজ্ঞাপন কাটিং। প্রফুল্ল রায় বলল, বললেন তো, বেশ মজার নয়? যা হোক, আমি তো নির্দিষ্ট দিনে, অর্থাৎ গত শনিবারের আগের শনিবার কদমতলায় কেষ্ট ঠাকুরের মতন ল্যাম্পপোস্ট ধরে দিকে দাঁড়ালাম। সে অস্বস্তির কথা আর কি বলবো মশাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ঝিঝি ধরে গেল, কিন্তু কাকস্য পরিবেদনা, কোথাও কেউ নেই। ডিসগাস্টেড হয়ে যখন ফিরে আসছি, হঠাৎ দেখি পকেটে একখানা চিঠি। দ্বিতীয় কাগজখানা ব্যোমকেশকে দিয়ে বলল, এই 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 দেখুন সেই চিঠি। ব্যোমকেশ চিঠিখানা খুলে পড়তে লাগলো। আমি উঠে এসে তার পিঠের উপর ঝুঁকে দেখলাম ঠিক আমার মতোই চিঠির অনুকরণ। কেবল রবিবারের পরিবর্তে আগামী সোমবার 11ই মার্চ রাত্রি 12টার সময় দেখা করবার নির্দেশ হয়েছে। প্রফুল্ল রায় একটু থেমে চিঠিখানা পড়বার অবকাশ দিয়ে বলতে লাগলো, একে তো পকেটে চিঠি এলো কি করে ভেবেই পেলাম না, তার উপর চিঠি হয়ে অজানা আতঙ্কে ভেতরটা কেঁপে উঠল। আমি মিষ্টি ভালোবাসি না মশাই, কিন্তু এ চিঠির যেন আগাগোড়াই মিষ্টি, যেন কি একটা ভয়ঙ্কর অভিসন্ধি এর মধ্যে লুকোনো রয়েছে। নইলে সবটাতেই এত লুকোচুরি কেন? লোকটাকে কিরকম প্রকৃতি কিছুই জানি না, তার চেহারাও দেখিনি, অথচ সে আমাকে
রাত দুপুর একটা নির্জন রাস্তা দিয়ে একলা যেতে বলেছে। ভয়ঙ্কর সন্দেহের কথা নয় কি? আপনিই বলুন তো। বলে সে আমার মুখের দিকে তাকালো। আমি উত্তর দেওয়ার আগেই ব্যোমকেশ বলল, উনি কি মনে করেন সে প্রশ্ন নিষ্প্রয়োজন। আপনি কোন বিষয়ে পরামর্শ চান তাই বলুন। সেই কথাই তো জিজ্ঞেস করছি। চিঠির লেখককে চিনি না, অথচ তার ভাব গতি থেকে সন্দেহ হয় লোক ভালো নয়। এরকম অবস্থায় চিঠির উত্তর নিয়ে আমার যাওয়া কি উচিত হবে? আমি নিজে গত 10-12 দিন ধরে ভেবে কিছু ঠিক করতে পারিনি, অথচ অথচ যেতে হলে মাঝে আর একটা দিন বাকি। তাই কি করব ঠিক করতে না পেরে আপনার পরামর্শ নিতে এসেছি। ব্যোমকেশ একটু চিন্তা করে বলল, দেখুন, আজ আমি আপনাকে কোনো পরামর্শ দিতে পারলুম না। আপনি এই কাগজ দুখানা রেখে যান, এখনো যথেষ্ট সময় আছে। কাল সকালে বিবেচনা করে আমি আপনাকে যথা কর্তব্য বলে দেব। কিন্তু কাল সকালে তো আমি আসতে পারবো না, আমাকে এক জায়গায় যেতে হবে। আজ রাত্রে সুবিধা হবে নাকি? মনে করুন 8টা কি 9টার সময় যদি আসি। না, আজ রাত্রে আমি অন্য কাজে ব্যস্ত থাকবো, আমাকেও এক জায়গায় যেতে হবে। বলে ফেলেই সচকিতে প্রফুল্ল রায়ের দিকে দৃষ্টিপাত করে কথাটা ঘোরানোর জন্য বলল, কিন্তু আপনার ব্যস্ত হবার কোনো কারণ নেই। কাল বিকেলে 4টে 4:30 সময় এলেও যথেষ্ট সময় থাকবে। বেশ, তাই আসবো। পকেট থেকে আবার ডিবা বার করে 2টো পান মুখে পুরে ডিবাটা আমাদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, তা পান খান কি? খান না? না, আচ্ছা আচ্ছা। আমার এই একটা বদ অভ্যাস আমি কিছুতেই ছাড়তে পারছি না। ভাত না খেলেও চলে, কিন্তু পানের অভাবে পৃথিবী অন্ধকার হয়ে যায়। আচ্ছা, আজ তাহলে উঠি। নমস্কার। আমরা প্রতি নমস্কার করলাম। দরজা পর্যন্ত গিয়ে প্রফুল্ল রায় ফিরে দাঁড়িয়ে বলল, আচ্ছা, পুলিশে এ বিষয়ে খবর দিলে কেমন হয়? আমার তো মনে হয় পুলিশ যদি তদন্ত করে লোকটার নামধাম বিবরণ বের করতে পারে। ব্যোমকেশ হঠাৎ মহাখাপ্পা হয়ে বলল, পুলিশের সাহায্য যদি নিতে চান তাহলে আমার কাছে কোনো সাহায্য প্রত্যাশা করবেন না। আমি আজ পর্যন্ত পুলিশের সঙ্গে কাজ করিনি, করবো না। এই নিয়ে যান আপনার টাকা। না 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 না, আমি আপনার মতামত জানতে চেয়েছিলাম মাত্র। তা আপনার যখন মত নেই, আচ্ছা আসি তাহলে। প্রফুল্ল রায় চলে যাওয়ার পর ব্যোমকেশও নোটখানা তুলে নিয়ে নিজের লাইব্রেরি ঘরে ঢুকল। তারপর সশব্দে দরজা বন্ধ করে দিল। সে মাঝে মাঝে অকারণে খিটখিটে হয়ে উঠে বটে, কিন্তু কিছুক্ষণ একা থাকবার পর সে ভাব আপনা থেকেই শান্ত হয়ে যায়, তা আমি জানতাম। এই মনটা বহু প্রশ্নে কুণ্ঠিত হয়ে থাকলেও খবরের কাগজটা তুলে তাতে মনোসংযোগ করার চেষ্টা করলাম। কয়েক মিনিট পর শুনতে পেলাম ব্যোমকেশ পাশের ঘরে কথা বলছে। বুঝলাম কাউকে টেলিফোন করেছে। 2-1টা ইংরেজি শব্দ কানে এলো, কিন্তু কাকে টেলিফোন করেছে ধরতে পারলাম না। প্রায় 1 ঘন্টা ধরে কথাবার্তা চলল। তারপর দরজা খুলে ব্যোমকেশ বেরিয়ে এলো। তাকিয়ে দেখলাম তার স্বাভাবিক প্রফুল্লতা ফিরে এসেছে। কাল এসপ্ল্যানেড থেকে ফেরবার সময় একজন তোমার পিছু নিয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু লোকটার কি অসীম দুঃসাহস, আমি শুধু তাই ভাবছি। আমার পিছু নেওয়ার মধ্যে এত বড় দুঃসাহসিকতা যে কি আছে তা বুঝলাম না, কিন্তু ব্যোমকেশের কথা মাঝে মাঝে এমন দুরাহ হেঁয়ালির মতো হয়ে দাঁড়ায় যা অর্থবোধের চেষ্টা পণ্ডশ্রম মাত্র। অথচ এই বিষয়ে তাকে প্রশ্ন করাও বৃথা। সময় উপস্থিত না হলে সে কিছুই বলবে না। তাই আমি আর ড্যাক্কবায় না করে স্নান খাওয়ার জন্য উঠে পড়লাম। দুপুর আর সন্ধেবেলাটা ব্যোমকেশ নিষ্কর্মার মতো বসেই কাটালো। প্রফুল্ল রায় সম্বন্ধে 2-1টা প্রশ্ন করলাম, কিন্তু সে শুনতেই পেল না। দুপুর আর সন্ধ্যাবেলাটাই ব্যোমকেশ নিষ্কর্মার মতো বসেই কাটালো। প্রফুল্ল রায় সম্বন্ধে 2-1টা প্রশ্ন করলাম, কিন্তু সে শুনতেই পেল না। চেয়ারে চোখ বন্ধ করে পড়ে থাকলো। সে চমকে উঠে বলল, হ্যাঁ, ও প্রফুল্ল রায়? ও আজ সকালে যিনি এসেছিলেন? না, তার সম্বন্ধে এখনো কিছু ভেবে দেখিনি। রাতে খাওয়ার পর চুপ করে বসে ধূমপান চলছিল।
ঘড়িতে ঢং করে 10:30 বাজতেই ব্যোমকেশ চেয়ার থেকে লাফিয়ে উঠে বলল, উঠো বীরজায়া, বাঁধো কুন্তল, এবার সাজসজ্জার আয়োজন আরম্ভ করা যাক। আরে নইলে অভিসারিকাদের সংকেতস্থলে পৌঁছতে দেরি হয়ে যাবে যে। সে আবার কি? বাহ, পথের কাটার নিমন্ত্রণ রক্ষা করতে হবে, মনে নেই? আমি আশঙ্কায় উঠে দাঁড়িয়ে বললাম, মাফ করো, এই রাত্রে আমি একলা ওখানে যেতে পারবো না। যেতে হয় তুমি যাও। আরে আমি তো যাবই, তোমারও যাওয়া চাই। কিন্তু না গেলেই কি নয়? পথের কাটা সম্বন্ধে এত মিথ্যা কৌতূহল কেন? আর তার চেয়ে যদি গ্রামাফোন পিনের ব্যাপার নিয়ে মাথা ঘামাতে, তাহলে তো ঢের কাজ দিত। হয়তো হতো, কিন্তু ইতিমধ্যে একটা কৌতূহল চরিতার্থ করলেই বা মন্দ কি? গ্রামাফোন পিন তো আর পালাচ্ছে না। তাছাড়া কাল প্রফুল্ল রায় পরামর্শ নিতে আসবে, তাকে পরামর্শ দেওয়ার মতো কিছু খবর তো চাই। কিন্তু দুজনে গেলে তো হবে না, চিঠিতে যে মাত্র একজনকে যেতে বলেছে। ও ঠিক আছে, তার ব্যবস্থা আমি করেছি। এখন ও ঘরে চলো, সময় ক্রমেই সংক্ষেপ হয়ে আসছে। লাইব্রেরিতে নিয়ে গিয়ে ব্যোমকেশ তাড়াতাড়ি আমার মেকআপ করে দিল। দেয়ালে লম্বা আয়নাটায় উঁকি মেরে দেখলাম সেই গোঁফ এবং ফ্রেঞ্চ কাট দাড়ি ম্যাজিকের মতো ফিরে এসেছে। কোথাও একটুকু তফাৎ নেই। আমাকে ছেড়ে দিয়ে ব্যোমকেশ নিজের বেশভূষা আরম্ভ করল। মুখের কোনো পরিবর্তন করল না। দরাজ থেকে কালো রঙের সাহেবি পোশাক বের করে পরে নিল, পায়ে রবার সোলের জুতো। তারপর আমাকে আয়নার সামনে 5-6 হাত দূরে দাঁড় করিয়ে নিজে আমার পেছনে গিয়ে দাঁড়ালো। জিজ্ঞাসা করলো, আয়নায় আমাকে দেখতে পাচ্ছ? না। বেশ, এখন সামনের দিকে এগিয়ে যাও। এবার দেখতে পেলে? না। ব্যাস, কাম ফতে। এখন শুধু একটি পোশাক পরতে বাকি আছে। আবার কি? ঘরে ঢুকেই লক্ষ্য করলাম ব্যোমকেশের টেবিলের উপর 2টি চীনামাটির প্লেট রাখা আছে। হোটেলে যেরকম প্লেটে মটন চপ খেতে দেয় ঠিক সেরকম। সেই প্লেট একখানা ব্যোমকেশ আমার বুকের উপর উপুর করে চেপে চড়া ন্যাকড়ার ফালি দিয়ে শক্তভাবে বেঁধে দিল। সাবধান, খসে না যায়। ওর উপর কোট পরলেই আর কিচ্ছু দেখা যাবে না। আমি ঘোর বিস্ময়ে বললাম, এসব কি হচ্ছে? ব্যোমকেশ এসে বলল, কঞ্চুকি না পড়লে চলবে কেন? ভয় নেই, আমিও পড়ছি। দ্বিতীয় প্লেটখানা ব্যোমকেশ নিজের ওয়েস্ট কোটের পকেটে পরে বোতাম লাগিয়ে নিল। বাদবার প্রয়োজন হলো না। এরকম বিচিত্র প্রসাধন শেষ করে রাত্রি 11:20 আমরা বেরোলাম। দরাজ থেকে কয়েকটা জিনিসপত্র পকেটে পুরে ব্যোমকেশ বলল, এই চিঠি নিয়েছো? কি সর্বনাশ! নাও নাও, শিগগির এখন সাদা খামের মধ্যে পুরো নাও। শিয়ালদা মোড়ের ওপর একটা খালি ট্যাক্সি পেয়ে তাতে চড়ে বসলাম। পথ জনবিরল, দোকানপাট প্রায় বন্ধ হয়ে গেছে। আমাদের ট্যাক্সি নির্দেশ মতো হু হু করে চৌরঙ্গির দিকে ছুটে চলেছে। কালীঘাট ও খিদিরপুরের ট্রাম লাইন যেখানে আলাদা হয়ে গেছে, আমাদের ট্যাক্সি সেখানেই নামাল। ট্যাক্সি চালক ভাড়া নিয়ে হর্ন বাজিয়ে চলে গেল। চারিদিকে দৃষ্টিপাত করে দেখলাম প্রশস্ত রাজপথের উপর কোথাও একটা লোক নেই। চতুর্দিকে অসংখ্য উজ্জ্বল দ্বীপ যেন এই প্রাণহীন নিস্তব্ধতাকে ভয়ঙ্কর করে তুলেছে। ঘড়িতে তখন 12টা বাজতে 10 মিনিট বাকি। কি করতে হবে গাড়িতে বসে পরামর্শ করে নিয়েছিলাম, সুতরাং কথা বলার প্রয়োজন হলো না। আমি আগে আগে চললাম। ব্যোমকেশ ছায়ার মতো আমার পেছনে অদৃশ্য হয়ে গেল। তার কালো পোশাক ও শব্দহীন জুতো আমার কাছেও যেন কায়াহীন মনে হতে লাগলো। আমার পায়ের সঙ্গে পা মিলিয়ে সে আমার ঠিক 6 ইঞ্চি পেছনে চলছে। তবু মনে হলো যেন আমি একা। রাস্তার আলো অতি বিস্তৃত পথকে আলোকিত করেছে বটে, কিন্তু সে আলো খুব স্পষ্ট ও তীব্র নয়। পথের দুপাশে প্রাসাদ থাকলে আলো প্রতিফলিত ওই উজ্জ্বলতর হয়ে ওঠে, এখানে তা হচ্ছে না। দুই দিকে শূন্যতা যেন আলোর অর্ধেক তেজকে গ্রাস করে নিয়েছে। এই অবস্থায় সামনে থেকে এসে কারো সাধ্য নেই যে বুঝতে পারে আমি একা নই। আমার পেছনে আর একটা অন্ধকার মূর্তি নিঃশব্দে চলছে। পাশের ট্রাম লাইনে ট্রামের যাতায়াত অনেকক্ষণ আগে বন্ধ হয়ে গেছে। এদিকে রেস কোর্সের সাদা রেলিং একটানাভাবে চলছে। আমি রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চললাম। দূরে পেছনে একটা ঘড়িতে
ঢং ঢং করে মধ্যরাত্রে ঘোষণা করল। সঙ্গে সঙ্গে শহরের অন্য ঘড়িগুলিও বাজতে আরম্ভ করল। মধ্যরাতের স্তব্ধতা নানা প্রকার সুমিষ্ট শব্দ ঝঙ্কৃত হয়ে উঠল। ঘড়ির শব্দ মিলিয়ে যাওয়ার পর কানের কাছে ফিসফিস করে ব্যোমকেশ বলল, এইবার চিঠিখানা হাতে নাও। ব্যোমকেশ যে পিছনে আছে তা ভুলেই গেছিলাম। চমকে পকেট থেকে খামখানা বের করে হাতে নিলাম। আরো ৬-৭ মিনিট চললাম। খিদিরপুর পুল পৌঁছাতে তখনও প্রায় অর্ধেক পথ বাকি আছে। এমন সময় সামনে বহুদূরে একটা ক্ষীণ আলোকবিন্দু দেখে সজাগ হয়ে উঠলাম। কানের কাছে শব্দ এলো, আসছে, তৈরি থেকো। আলোকবিন্দু উজ্জ্বলতর হতে লাগলো। মিনিট খানেকের মধ্যে দেখা গেল পিচঢালা কালো রাস্তার উপর কালো একটা বস্তু দ্রুত বেগে এগিয়ে আসছে। কয়েক মুহূর্ত পরেই বাইসাইকেল আরোহীর মূর্তি স্পষ্ট হয়ে উঠল। আমি দাঁড়িয়ে পড়ে খাম সমেত হাতখানা পাশের দিকে বাড়িয়ে রাখলাম। সামনে বাইসাইকেলের গতি মন্থর হলো। রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। বাইসাইকেল 25 গজের মধ্যে। তখন দেখতে পেলাম কালো স্যুট পরা আরোহী সামনে ঝুঁকে মোটর গগলের ভেতর দিয়ে আমাকে নিষ্পলক দৃষ্টিতে দেখেছে। মধ্যম গতিতে সাইকেল যেন আমাকে লক্ষ্য করে এগোতে লাগলো। আমাদের মধ্যে যখন প্রায় 10 গজ মাত্র ব্যবধান, তখন কড়াং কড়াং করে সাইকেল ঘন্টি বেজে উঠল। সঙ্গে সঙ্গে বুকে দারুণ ধাক্কা পেয়ে আমি প্রায় উল্টে পড়ে গেলাম। আমার বুকে বাঁধা স্লেটটা কয়েকশো টুকরোতে ভেঙে গেছে বুঝতে পারলাম। তারপর নিমেষের মধ্যে একটা কাণ্ড হয়ে গেল। আমি ঢলে পড়তেই ব্যোমকেশ বিদ্যুৎ বেগে সামনের দিকে লাফিয়ে পড়ল। বাইসাইকেল আরোহী আমার পেছনে আরেকটা লোকের জন্য একেবারে প্রস্তুত ছিল না। তবু সে পাশ কাটিয়ে পালাবার চেষ্টা করলো, কিন্তু পারল না। ব্যোমকেশ তাকে এক ঠেলায় বাইসাইকেল সমেত ফেলে দিয়ে বাঘের মতো তার ঘাড়ে লাফিয়ে পড়ল। আমি মাটি থেকে উঠে ব্যোমকেশের সাহায্যের জন্য এসে দেখলাম সে প্রতিপক্ষের বুকের উপর চেপে বসে আছে এবং 2 বজ্রমুষ্টিতে তার 2টি কবজি ধরে আছে। বাইসাইকেলখানা একধারে পড়ে আছে। আমি পৌঁছাতেই ব্যোমকেশ বলল, অজিত, আমার পকেট থেকে সিল্কের দড়ি বার করে হাত দুটো বাঁধো, খুব জোরে। ব্যাস, হয়েছে। অজিত, ভদ্রলোকটিকে চিনতে পারছো না? ইনি আমাদের সকালবেলার বন্ধু প্রফুল্ল রায়। আরো ঘনিষ্ঠ পরিচয় যদি চাও, ইনি গ্রামাফোন পিন রহস্যের মেঘনাথ। অতঃপর আমার মনের অবস্থা যে কিরূপ হলো তা বর্ণনা করা নিষ্প্রয়োজন। কিন্তু এই অবস্থাতে থেকেও প্রফুল্ল রায় হিংস্র দাঁত বের করে হাসল আর বলল, ব্যোমকেশ বাবু, এবার এবার আমার বুকের উপর থেকে নেমে বসতে পারেন। আমি আমি আর পালাবো না। অজিত, এর পকেটগুলো ভালো করে দেখে নাও তো, অস্ত্র শস্ত্র কিছু আছে কিনা। এক পকেট থেকে অপেরা গ্লাস ও অন্য পকেট থেকে পানের ডিবা বেরোলো। আর কিছু বেরোলো না। ডিবা খুলে দেখলাম তার মধ্যে তখনও গোটা 4 পান আছে। ব্যোমকেশ বুকের উপর থেকে নামলে প্রফুল্ল রায় উঠে বসল। ব্যোমকেশের মুখের দিকে কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থেকে আস্তে আস্তে বলল, ব্যোমকেশ বাবু, আপনি আমার চেয়ে বেশি বুদ্ধিমান, কারণ আমি আপনার বুদ্ধিকে অবজ্ঞা করেছিলাম, কিন্তু কিন্তু আপনি করেননি। শত্রুর শক্তিকে তুচ্ছ করতে নেই। এই শিক্ষা একটু দেরিতে পেলাম, কাজে লাগাবার ফুরসত হবে না। অজিত, ব্যোমকেশ নিজের বুক পকেট থেকে একটা পুলিশ হুইসেল বার করে তাতে ফু দিল। তারপর আমাকে বলল, বাইসাইকেলখানা তুলে সরিয়ে রাখো, কিন্তু সাবধান, ওর ঘন্টিতে হাত দিও না, বড় ভয়ানক জিনিস। সবই জানেন দেখছি। আপনি অসাধারণ লোক। আপনাকেই ভয় ছিল, তাই তো আজ এই ফাঁদ পেতেছিলাম। ভেবেছিলাম আপনি একলা আসবেন, নিভৃতে সাক্ষাৎ হবে, কিন্তু আপনি সব দিক থেকেই দাগা দিলেন। ভালো অভিনয় করতে পারি বলে
আমার অহংকার ছিল, কিন্তু আপনি আরো উচ্চ শ্রেণীর আর্টিস্ট। আপনি আমার ছদ্মবেশ খুলে আমার মনটাকে উলঙ্গ করে আজ সকালবেলা দেখে নিয়েছিলেন, আর আমি শুধু আপনার মুখোশটাই দেখেছিলাম। যাক, গলাটা বেজায় শুকিয়ে গেছে, একটু জল পাবো কি? জল এখানে নেই, ও থানায় গিয়ে পাবেন। তাও তো বটে, জল এখানে পাওয়া যায় কোথা? কিছুক্ষণ চুপ করে থেকে পানির ডিব্বার দিকে একটা সতৃষ্ণ দৃষ্টিপাত করে বলল, একটা পান পেতে পারি কি? অবশ্য আসামিকে পান খাওয়াবার রীতি নেই সে আমি জানি, কিন্তু পেলে তৃষ্ণাটা নিবারণ হতো। দাও অজিত, একটা পান বার করে দাও। ধন্যবাদ। বাকি দুটো আপনারা ইচ্ছে করলে খেতে পারেন। অন্যমনস্কভাবে মাথা নাড়ল। দূরে মোটর বাইকের ফটফট শব্দ শোনা গেল। প্রফুল্ল রায় বলল, পুলিশ তো এসে বললো, আমাকে তাহলে ছাড়বেন না? ছাড়বো? কিরকম? পুলিশে দেবেনি? তা দেবো বই কি। ব্যোমকেশ বাবু, বুদ্ধিমান লোকেরও ভুল হয়। আপনি আমাকে পুলিশে দিতে পারবেন না। বলে রাস্তার ওপর ঢলে পড়ল। একটা মোটর বাইক সশব্দে এসে পাশে দাঁড়ালো। একজন ইউনিফর্ম পরা সাহেব তার ওপর থেকে লাফিয়ে পড়ে জিজ্ঞেস করলো, প্রফুল্ল রায় নিষ্প্রভ চোখ খুলে বলল, এই যে খোদ করতে এসছে দেখছি। টুলেট সাহেব, আমায় ধরতে পারলে না। ব্যোমকেশ বাবু, পানটা খেলে ভালো করতেন, একসঙ্গে যাওয়া যেত। আপনার মতো লোককে ফেলে যেতে সত্যিই কষ্ট হচ্ছে। হাসবার নিষ্ফল চেষ্টা করে প্রফুল্ল রায় চোখ বন্ধ করল। তার মুখখানা হঠাৎ শক্ত হয়ে গেল। ইতিমধ্যে এক লরি পুলিশ এসে উপস্থিত হলো। কমিশনার সাহেব নিজে হাত করা নিয়ে এগিয়ে আসতেই ব্যোমকেশ প্রফুল্ল রায়ের মাথার কাছ থেকে উঠে দাঁড়িয়ে বলল, থাক, হাত করার আর দরকার নেই, আসামি পালিয়েছে। আমি আর ব্যোমকেশ আমাদের বসবার ঘরটিতে মুখোমুখি চেয়ারে বসলাম। খোলা জানলা দিয়ে সকালবেলার আলো ও বাতাস ঘরে ঢুকছিল। ব্যোমকেশ একটি বাইসাইকেলের বেল হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখছিল। টেবিলের উপর একখানা খাম খোলা অবস্থায় পড়েছিল। ব্যোমকেশ ঘণ্টির মাথাটা খুলে ভেতরের যন্ত্রপাতি সপ্রশংস নেত্রে নিরীক্ষণ করতে করতে বলল, কি অদ্ভুত লোকটার মাথা! এরকম একটা যন্ত্র যে তৈরি করা যায়, এই কল্পনা বোধ করি আজ পর্যন্ত কারোর মাথায় আসেনি। এই যে পাকানো স্প্রিং দেখছো, এটি হচ্ছে বন্দুকের বারুদ। কি নিদারুণ শক্তি এই স্প্রিংয়ের, কি ভয়ঙ্কর, অথচ কি সহজ। এই ছোট্ট ফুটোটি হচ্ছে এর নল, যে পথ দিয়ে গুলি বেরোয়। আর এই ঘোড়া টিপলে দু কাজ একসঙ্গে হয়, ঘন্টিও বাজে, গুলিও বেরিয়ে যায়। ঘন্টির শব্দে স্প্রিংয়ের আওয়াজ চাপা পড়ে। মনে আছে সেদিন কথা হয়েছিল, শব্দে শব্দ ঢাকে, গন্ধ ঢাকে কিসে? এই লোকটা যে কত বড় বুদ্ধিমান, সেই দিন তার ইঙ্গিত পেয়েছিল। আচ্ছা, পথের কাঁটা আর গ্রামাফোন পিন যে একই লোক,
এ তুমি বুঝলে কি করে? না, প্রথমটা বুঝতে পারিনি, কিন্তু ক্রমশ যেন নিজের অজ্ঞাতসারে ও দুটো মিলে এক হয়ে গেল। দেখো, পথের কাঁটা কি বলছে, সে খুব পরিষ্কার করেই বলছে যে যদি তোমার সুখ স্বাচ্ছন্দ্যের পথে কোনো প্রতিবন্ধক থাকে তো সে তা দূর করে দেবে, অবশ্য কাঞ্চন বিনিময়। পারিশ্রমিকের কথাটা উল্লেখ না থাকলেও এটা যে তার অনাহারী পরহিতৈষা নয় তা সহজেই বোঝা যায়। তারপর এদিকে দেখো, যারা গ্রামাফোন পিনের ঘায়ে মরেছেন তারা সকলেই কারুর না কারুর সুখের পথে কাঁটা হয়ে বেঁচেছিলেন। আমি মৃত ব্যক্তিদের আত্মীয় স্বজনের উপর কোনো ইঙ্গিত করতে চাই না, কারণ যে কথা প্রমাণ করা যাবে না সে কথা বলে কোনো লাভও নেই। কিন্তু এটাও লক্ষ্য না করে থাকা যায় না, মৃত ব্যক্তিরা সকলেই অপুত্রক ছিলেন। তাদের উত্তরাধিকারী কোনো ক্ষেত্রে ভাগ্নে, কোনো ক্ষেত্রে ভাইপো, কোনো ক্ষেত্রে বা জামাই। আশুবাবু এবং তার রক্ষিতার উপাখ্যান থেকে এই ভাইপো ভাগ্নে জামাইদের মনোভাব কত বোঝা যায় নাকি? তবেই দেখা যাচ্ছে পথের কাঁটা আর গ্রামাফোন পিন বাইরে পৃথক হলেও বেশ স্বচ্ছন্দে অবলীলাক্রমে জোড়া লেগে যাচ্ছে। ওই ভাঙা পাথর বাটির দুটো অংশ যেমন জোড়া লেগে যায় সেরকম। আর একটা জিনিস প্রথম থেকেই আমার দৃষ্টি আকর্ষণ করেছিল, একটা নামের সঙ্গে অন্যটার কাজের সাদৃশ্য। এদিকে পথের কাঁটা নাম দিয়ে বিজ্ঞাপন বেরুচ্ছে, আর ওদিকে পথের উপর কাঁটার মতোই একটা পদার্থ দিয়ে মানুষকে খুন করা হচ্ছে। মিলটা সহজেই চোখে পড়ে নাকি? হয়তো পড়ে, কিন্তু আমার পড়েনি। এসব তো খুব সহজ অনুমানের বিষয়। আশুবাবুর কেস হাতে আসার প্রায় সঙ্গে সঙ্গে এগুলো আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। আসল সমস্যা দাঁড়িয়েছিল লোকটাকে। এখানেই প্রফুল্ল রায়ের অদ্ভুত প্রতিভার পরিচয় পাওয়া যায়। প্রফুল্ল রায়কে যারা টাকা দিয়েছে খুন করবার জন্য, তারাও জানতে পারেনি লোকটা কে এবং কি করে সে খুন করে। আত্মগোপন করবার অসাধারণ ক্ষমতায় ছিল তার প্রধান বর্ম। আমি তাকে কোশপিন কালেও ধরতে পারতুম কিনা জানি না, যদি না সে আমার মন বোঝবার জন্য সেদিন নিজে এসে হাজির হতো। কথাটা একটু বুঝিয়ে বলি, শোনো। তুমি যেদিন পথের কাঁটার নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়েছিলে, সেদিন তোমার ভাবভঙ্গি দেখে তার সন্দেহ হয়। তবু সে তোমাকে চিঠি গোছিয়ে দিয়ে গেল, তারপর অলক্ষ্যে তোমাকে অনুসরণ করল। তুমি যখন এই বাড়িতে এসে উঠলে তখন তার আর সন্দেহ রইল না যে তুমি আমারই দূত। আশুবাবুর কেস আমার হাতে এসেছে তা সে জানত, কাজেই তার দৃঢ় বিশ্বাস হলো যে আমি অনেক কথাই জানতে পেরেছি। অন্য লোক হলে কি করতো বলা যায় না, হয়তো এই কাজ ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যেত। কিন্তু প্রফুল্ল রায়ের অসীম দুঃসাহস, সে আমার মন বুঝতে এলো। এতে তার বিপদের কোনো আশঙ্কা ছিল না, কারণ প্রফুল্ল রায় যে পথের কাঁটা এবং গ্রামাফোন পিন তা জানা আমার পক্ষে সম্ভব ছিল না, এবং জানলেও তা প্রমাণ করতে পারতুম না। শুধু একটি ভুল প্রফুল্ল রায় করেছিল। কি ভুল? সেদিন সকালে আমি যে তারই পথ চেয়ে বসেছিলুম এটা সে বুঝতে পারেনি। সে যে খোঁজ খবর নিতে আসবেই এ আমি জানতাম। তুমি জানতে, কিন্তু আসা মাত্র তাকে গ্রেপ্তার করলে না কেন? কথাটা নেহাত ইয়ের মতো বললে অজিত। তখন তাকে গ্রেপ্তার করলে মানহানির মোকদ্দমায় খেসারত দেওয়া ছাড়া আর কোনো লাভ হতো না। সে যে খুনি আসামি তার প্রমাণ কিছু ছিল কি? তাকে ধরার একমাত্র উপায় ছিল যাকে বলে ইন দ্য অ্যাক্ট, রক্তাক্ত হস্তে। আর আমি সেই চেষ্টাই করেছিলাম। বুকে প্লেট বেঁধে দুজনে যে গিয়েছিলুম সে কি মিছিমিছি? যা হোক, প্রফুল্ল রায় আমার সঙ্গে কথা কয়ে বুঝলে যে আমি অনেক কথাই জানি। শুধু এটা বুঝতে পারলে না যে আমি তাকেও চিনতে পেরেছি। সে মনে মনে ঠিক করলে যে আমার বেঁচে থাকা নিরাপদ নয়, তাই সে আমাকে একরকম নিমন্ত্রণ করে গেল, যেন রাত্রে রেসকোর্সের পাশের পথ দিয়ে আমি হেঁটে যাই। সে জানতো একবার তোমাকে পাঠিয়ে ঠকেছি, এবার আমি নিজে যাব। কিন্তু একটা বিষয় তার খটকা লাগলো, আমি যদি পুলিশ সঙ্গে নিয়ে যাই। তাই সে পুলিশের প্রসঙ্গটা তুলল।
কিন্তু পুলিশের নামে আমি এমন চোটে উঠলুম যে প্রফুল্ল রায় খুশি হয়ে তাড়াতাড়ি চলে গেল। আমাকে মনে মনে খরচের খাতায় লিখে রাখলো। বেচারা ওই একটা ভুল করে সব মাটি করে ফেললে। শেষকালে তার অনুতাপও হয়েছিল। আমার বুদ্ধিকে অবজ্ঞা করা যে তার উচিত হয়নি, এ কথা সেদিন সে মুক্তকণ্ঠে স্বীকারও করেছে। কিছুক্ষণ চুপ থেকে ব্যোমকেশ বলল, তোমার মনে আছে প্রথম যেদিন আশুবাবু আসেন সেদিন তাকে জিজ্ঞাসা করেছিলুম বুকে ধাক্কা লাগবার সময় কোনো শব্দ শুনেছিলেন কিনা। তিনি বলেছিলেন বাইসাইকেলের ঘন্টির আওয়াজ শুনেছিলেন। তখন সেটা গ্রাহ্য করিনি। আমার হাওড়া ব্রিজের ওইখানটাতেই জোড়া লাগছিল না। তারপর পথের কাটা চিঠি যখন পড়লুম এক নিমেষে সব পরিষ্কার হয়ে গেল। তোমার প্রশ্নের উত্তরে আমি বলেছিলুম চিঠিতে একটি কথা পেয়েছি। সে কথাটা কি জানো? বাইসাইকেল। বাইসাইকেলের কথা কেন যে তখন পর্যন্ত মাথায় ঢোকেনি, এটাই আশ্চর্য। বাস্তবিক এখন ভেবে দেখলে বোঝা যায় যে বাইসাইকেল ছাড়া আর কিছুই হতে পারত না। এমন সহজে অনাড়ম্বর ভাবে খুন করবার আর দ্বিতীয় কোনো উপায় নেই। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, সামনে একটা বাইসাইকেল পড়বে, বাইসাইকেল আরোহী তোমাকে সরে যাওয়ার জন্য ঘন্টি দিয়েই পাশ কাটিয়ে চলে গেল, আর তুমিও মাটিতে পড়ে পটল উৎপাদন করলে। বাইসাইকেল আরোহীকে কেউ সন্দেহ করতে পারে না, কারণ সে দুহাতে হ্যান্ডেল ধরে আছে। অস্ত্র ছুড়বে কি করে? তার দিয়ে কেউ ফিরেও তাকাবে না। একবার পুলিশ ভারী বুদ্ধি খেলেছিল, তোমার মনে থাকতে পারে। গ্রামভবন পিনের শেষ শিকার কেদার নন্দী লালবাজারের মোড়ের উপর মরেছিলেন। তিনি পরবা মাত্র পুলিশ সমস্ত ট্রাফিক বন্ধ করে দিয়ে প্রত্যেক লোকের জামা কাপড় পর্যন্ত অনুসন্ধান করে দেখেছিল, কিন্তু কিচ্ছু পেল না। আমার বিশ্বাস প্রফুল্ল রায় সেখানে ছিল এবং তাকেও যথারীতি সার্চ করা হয়েছিল। প্রফুল্ল রায় তখন মনে মনে খুব হেসেছিল নিশ্চয়ই, কারণ তার বাইসাইকেল বেলের মাথা খুলে দেখবার কথা কোনো পুলিশ দারোগার মাথায় আসেনি, আর সেটাই স্বাভাবিক। বলে ব্যোমকেশ সস্নেহে বেলটি নিরীক্ষণ করতে লাগলো। টেবিলের উপর থেকে সরকারি লম্বা খামখানা হাওয়ায় উড়ে এসে আমার পায়ের সামনে পড়ল। তা তুলে নিয়ে টেবিলের উপর রেখে আমি জিজ্ঞেস করলাম, পুলিশ কমিশনার সাহেব কি লিখেছেন? অনেক কথা। গোড়াতেই আমাকে পুলিশ এবং সরকার বাহাদুরের পক্ষ থেকে ধন্যবাদ দিয়েছেন। তারপর প্রফুল্ল রায় আত্মহত্যা করাতে দুঃখ প্রকাশ করেছেন, যদিও এতে তার খুশি হওয়ারই কথা, কারণ গভর্নমেন্টের অনেক খরচ এবং মেহনত বেঁচে গেল। যাই হোক, সরকার বাহাদুরের কাছ থেকে প্রতিশ্রুত পুরস্কার যে আমি শীঘ্রই পাবো তাতে কোনো সন্দেহ নেই, কারণ পুলিশ সাহেব জানিয়েছেন যে দরখাস্ত করবা মাত্র আমার আর্জি মঞ্জুর হবে এবং তিনি স্বয়ং তার ব্যবস্থা করবেন। প্রফুল্ল রায়ের লাশ কেউ শনাক্ত করতে পারেনি। জুয়েল ইন্স্যুরেন্স কোম্পানির লোকেরা লাশ দেখে বলেছে যে এ তাদের প্রফুল্ল রায় নয়। তাদের উপস্থিত প্রফুল্ল রায় কর্ম উপলক্ষে যশোরে আছেন, সুতরাং বেশ বোঝা যাচ্ছে প্রফুল্ল রায় নামটা ছদ্মনাম। কিন্তু তাতে কিছু আসে যায় না, আমার কাছেও চিরকাল প্রফুল্ল রায়ই থাকবে। তবে চিঠির উপসংহারে পুলিশ সাহেব একটা নিদারুণ কথা লিখেছেন। এই ঘন্টিটি ফেরত দিতে হবে, এটা নাকি এখন গভর্নমেন্টের সম্পত্তি। আমি হেসে বললাম, এটার ওপর ভারী মায়া পড়ে গেছে না? কিছুতেই ছাড়তে পারছো না। সত্যি, এই 2000 টাকা পুরস্কারের বদলে সরকার বাহাদুর যদি আমাকে এই ঘন্টিটা বকশিস করেন আমি মোটেও দুঃখিত হই না। সে যা হোক, প্রফুল্ল রায় একটা স্মৃতির জন্য তবু আমার কাছে রইল। কি? ওমা, ভুলে গেলে? সেই 10 টাকার নোটখানা, সেটাকে ফ্রেমে বাঁধিয়ে রাখবো ভাবছি। তার দাম এখন আমার কাছে 100 টাকারও বেশি। বলে ব্যোমকেশ ঘণ্টাটা সযত্নে দরাজের মধ্যে বন্ধ করে রেখে আসলো। সে ফিরে আসার পর আমি তাকে একটা প্রশ্ন করলাম। আচ্ছা ব্যোমকেশ, সত্যি বলো, পানের মধ্যে বিষ আছে তুমি জানতে? ব্যোমকেশ একটু চুপ করে থেকে বলল, অজিত,
জানা এবং না জানার মাঝখানে একটা অনিশ্চিত স্থান আছে, সেটা সম্ভাবনার রাজ্য। কিছুক্ষণ পরে আবার বলে উঠল, তুমি কি মনে করো প্রফুল্ল রায়ের যদি সামান্য খুনির মতো ফাঁসি হয়ে যেত তাহলে ভালো হতো? আমার তা মনে হয় না, বরং এমনি ভাবে যাওয়াই তার ঠিক হয়েছে। সে যে কত বড় আর্টিস্ট ছিল, ধরা পড়েও হাত পা বাঁধা অবস্থায় সে তা দেখিয়ে দিয়ে গেছে। স্তব্ধ হয়ে থাকলাম। শ্রদ্ধা ও সহানুভূতি কোথা দিয়ে যে কোথায় গিয়ে পৌঁছাতে পারে তা দেখলে বিস্মিত না হয়ে থাকা যায় না। চিঠি হ্যায়। ডাকপিয়ন একখানা রেজিস্ট্রি চিঠি দিয়ে গেল। ব্যোমকেশ খাম খুলে ভিতর থেকে কেবল একখানা রঙিন কাগজের টুকরো বের করে তার উপর একবার চোখ বুলিয়ে হাসতে হাসতে আমার দিকে বাড়িয়ে দিল। দেখলাম শ্রী আশুতোষ মিত্রের একখানা 1000 টাকার চেক। এতক্ষণ শুনলেন আমাদের সবার প্রিয় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী পথের কাঁটা। ভাষ্য পাঠে আমি রচনা, গল্প পাঠে আশুবাবু চরিত্রে সুতনু, প্রফুল্ল রায়ের চরিত্রে অগ্নিশ, অজিত বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে কৌস্তব আর ব্যোমকেশ বক্সীর ভূমিকায় অভিক। শব্দগ্রহণ ও আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণী অগ্নিশ। আচ্ছা, ব্যোমকেশ কার কার প্রিয় গোয়েন্দা চরিত্র আমাদের জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। আর আমাদের এই উপস্থাপনা যদি আপনাদের আবারও ভালো লেগে থাকে, দয়া করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের